আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই তোমাদেরকে আমাদের যে এফআরপিবি 2025-এ স্বাগত জানাচ্ছি এবং যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। এই অধ্যায়টা আমরা খুবই সুন্দরভাবে একেবারে তামা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যেটা তোমাদের বলে রাখবো সেটা হচ্ছে খুবই লং টার্ম একটা ক্লাস হতে যাচ্ছে। তোমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে, যেমন খাতা কলম বই, তারপরে তোমার পানি, সব কিছু নিয়ে বসতে হবে। ক্ষুধার্ত থাকা যাবে না, খেয়ে দিয়ে বসতে হবে। কারণ একটানা ক্লাসটা করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। এখানে একেবারে বেসিক থেকে মানে সব কিছু আলোচনা করা হবে। বেসিক প্রথমে আলোচনা করব, তারপরে তোমার সৃজনশীল প্রশ্ন কিভাবে আনসার করতে হবে, বোর্ড কোশ্চেনগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলিউশন করার চেষ্টা করব। জাস্ট আজকের একটা ভিডিওতে তুমি সব কিছু পেয়ে যাবে। আশা করি তোমার ফাইনাল পরীক্ষার জন্য এতটুকু যথেষ্ট হয়ে যাবে। তো আজকে অধ্যায়টা সেটা রেচন প্রক্রিয়া। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে রেচন এটা যে পরীক্ষার মধ্যে আসছে এই জন্য পড়াটা তা না। এটা আমার জন্য, একটা মানুষকে সুস্থ থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সুস্থ থাকতে গেলে বেশি এটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো তাহলে আমরা না জানার কারণে কিন্তু অনেক সময় অনেক জায়গায় আমরা অনেক ভুল করে ফেলি। সেক্ষেত্রে সেটা আমাদের পরবর্তীতে মারাত্মকভাবে ভোগান্তির শিকার হতে হয়। তো প্রথমে যেটা বলে রাখবো সেটা যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এখনও শুরু হয় নাই, সামনে টেস্ট পরীক্ষা হবে, পড়াশোনা হবে, প্রস্তুতি হবে। টেস্ট পরীক্ষার পরে প্রায় আরও 2 মাস বা 1.5 মাস বা অনেক ক্ষেত্রে 2 মাস 2.5 মাস বা এবার যে পরীক্ষা হয়তো আরও একটু পিছিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু একটা ভালো সময় পাচ্ছ। তো অনেকেরই চিন্তা ভাবনা আছে যে আমি তো এত বেশি সময় পাচ্ছি না, বা এখন পড়লে কি ভালো করা সম্ভব। আমি তোমাদের বলে রাখবো যে অবশ্যই ভালো করা সম্ভব। তোমার কাছে এখনও অনেক সময়, ভাই 3 মাস সময়, এটা অনেক। তুমি জাস্ট তোমার ফুল সময়টা তুমি এখন সব কিছু বাদ দিয়ে পড়ালেখায় ফোকাস করো। তোমাদের আমি কথা দিয়ে রাখতেছি, অবশ্যই A+ পাও তোমার জন্য সম্ভব। তুমি যদি যত দুর্বলই হও, তুমি যদি যত দূর ধরো, এমন একটা স্টুডেন্ট তুমি যে টেস্ট পরীক্ষাতে তুমি 4টা সাবজেক্টে ফেল করছো, তবুও তোমার জন্য A+ পাওয়া সম্ভব। যদি তুমি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, অবশ্যই সম্ভব। শুধু এতটুকু বলে রাখবো। আমি যাকে আইডল মনে করি, যার ক্লাসগুলো ফলো করি, রিফাত স্যার, সে টেস্ট পরীক্ষায় 6 সাবজেক্টে ফেল করছিল। আর আমি তাকে আইডল মনে করি, কারণ সে ছিল প্রধান শিক্ষকের ছেলে। টেস্ট পরীক্ষার রেজাল্টে 6 সাবজেক্টে ফেল। পরে প্রধান শিক্ষক টিচারদের মিটিংয়ে রিকোয়েস্ট করতেছে, স্যার আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার ছেলেটাকে যেন এসেছে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তো হেড স্যার যদি রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্ট ছেলেকে তাকে সুযোগ দেওয়া হলো। পরে রিফাত স্যার তার নিজের গল্প, যে আমার কাছে মনে হলো যে আমি পারবো, একটু পড়াশোনা করি, তেন পড়াশোনা শুরু। ওই ছেলে এসএসসিতে, তখন তো জিপিএস সিস্টেম ছিল না, ওই এ গ্রেড পাইলো। ইন্টারমিডিয়েটে যে A+ পাইলো। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যা কেমিস্ট্রিতে চান্স পাইলো। এটা কেউই চিন্তা করতে পারে নাই যে রিফাত ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে পড়বে, কিন্তু এটা তার দ্বারা সম্ভব হয়েছে। শুধু চেষ্টা, তোমার দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তো অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আমাদের যে প্রথম টপিক সেটা হলো, আচ্ছা, তাইলে আমাদের অধ্যায়টার নাম রেচন প্রক্রিয়া। তো এই অধ্যায়টা যদি আমরা পড়তে চাই বা পড়তে যাই, তাহলে একটা ব্যক্তিকে আমাদের স্মরণ করতে হবে, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর শুভ রায়। তিনি আমরা যেহেতু কিডনি নিয়ে আলোচনা করব, অধ্যায়টা মূলত কিডনি যে কি রোগ আছে বা কিডনির মূলত কাজটা কি, কিডনির গঠনটা কি, তো এই বিষয়গুলো যেহেতু আমরা আলোচনা করব, সেই ক্ষেত্রে উনি একটা কৃত্রিম কিডনি বানাইছে। কারো যদি কিডনি বিকল হয়ে যায়, এখন তো ডায়ালাইসিস করতে হয় অথবা কিডনি ট্রান্সফার করতে হয়, কিন্তু এটা তো অনেক ব্যয়বহুল জিনিস। কিডনি কে দিবে? তো এটার জন্য উনি এটা বানাইছে, যদিও WHO এখনও এটাকে অনুমোদন দেয় নাই।
পরীক্ষা নিরীক্ষা হয়ে আমরা চাই যে এটা অনুমোদিত হোক, যদিও এটা একটা লেংথি প্রসেস, কারণ হচ্ছে এটা কারো একটা শরীরে প্রয়োগ করতে হবে। এখন এটা তার শরীরে বসানোর কারণে সে যদি মরে যায় তখন তো এই দায়ভার তাকে নিতে হবে। সেই ক্ষেত্রে এটা খুবই সেন্সিটিভ বিষয়, এটা আদৌ কারো শরীরে এটা বসাইতে দিবে কি না, বা এই সে যে ব্যক্তি সে যদি রাজি হয়, তার পরিবার সবাই যদি রাজি হয় জি এটা তার শরীরে বা আমার শরীরে এটা প্রয়োগ করা হোক, তো এগুলাতে খুবই সেন্সিটিভ। এই জন্য তোমরা কিন্তু দেখবা যে আমরা যখন ওই যে পঞ্চম অধ্যায় যখন আমরা আলসার পড়ি, ওই বিজ্ঞানী নিজেই কিন্তু হচ্ছে ওই ব্যাকটেরিয়া পান করে নিজের মধ্যে আলসার হয়েছে, এবং হচ্ছে সে এটা প্রমাণ করছে, কারণ এটা সে কার শরীরে প্রয়োগ করবে, তার ক্ষতি হলে দায়ভার কে নেবে, এই জন্য সে নিজে পান করে আলসার বানাইছে। তো এখন এইটা প্রমাণের জন্য তাহলে সে যদি চায় বা আমি চাই আপনি চান তাহলে এটা সম্ভব, WHO এটা দ্রুত করবে যে এটা একজনের শরীরে প্রয়োগ করে ভালো হয়েছে। তাই এটা একটা দিয়ে এটা হবে না, অনেকগুলা প্রুফ দেখাইতে হবে, তারপর এটা অনুমোদিত পাবে। তো এটা লেংথি প্রসেস। যাই হোক, বাংলাদেশের একটা মানুষ এরকম একটা আবিষ্কার করছে, তাও আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। তো প্রথমেই আমরা রেচন প্রক্রিয়ার সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে যে তোমার ধরো হচ্ছে যে এই যে আমাদের শরীরের যে রক্তগুলো আছে, রক্ত তো সারা দেহের মধ্যে ছড়া আছে, এটা আছে, এই যে যত কার্যক্রম হচ্ছে, যত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সব কিছু করতে গিয়ে কিছু বজ্র পদার্থ তৈরি হচ্ছে। এই বজ্র পদার্থটা ছেঁকে দেহ থেকে বের করে দেবে, এটাই হচ্ছে রেচন। তাহলে হচ্ছে কি, তো এই অধ্যায়টাতে মধ্যে মূলত এই টপিকগুলো আলোচনা করা হবে। তাহলে মূল অধ্যায়ের সার নির্যাস হচ্ছে আমাদের দেহে যে বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে, এগুলা হচ্ছে বৃক্কের মাধ্যমে ছেঁকে বজ্র পদার্থটা বের করে দেওয়া হবে, আর হচ্ছে মূল যে বিশুদ্ধ রক্ত এটা দেহের মধ্যে রাখা হবে। তো আমরা হচ্ছে যে প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, রেচন কাকে বলে। তাহলে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তরল আকারে দেহ থেকে নিষ্কাশিত হবে সেটা হচ্ছে রেচন। তাহলে কি আকারে নিষ্কাশিত হবে? তরল আকারে নিষ্কাশিত হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, আরও একটা কথা তোমাদের বলি, সেটা হলো এমসিকিউ। তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলা এমসিকিউ, আর জীববিজ্ঞানের এমসিকিউ এক না। কেন এক না? ফিজিক্সে তোমার বইয়ের মধ্যে সূত্র আছে, এমসিকিউ তুমি সলভ করবা, বিভিন্ন বোর্ড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপরে স্কুল বড় বড় ভালো ভালো স্কুলগুলার কোশ্চেন, এগুলো সলভ করবা, কারণ ওই অধ্যায়ের মধ্যে যে সূত্র আছে ওই সূত্রটা তুমি প্রয়োগ করবা, যত প্রয়োগ ভালো হবে তুমি দ্রুত করতে পারবা। কিন্তু জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এরকম না, জীববিজ্ঞান কোনো সূত্র নির্ভর না, জীববিজ্ঞান সম্পূর্ণ আলাদা জিনিস। এটার জন্য এমসিকিউ ভালো করতে গেলে বেশিরভাগ কোশ্চেন, স্যার জীববিজ্ঞান আমার প্রবলেম, জীববিজ্ঞান এমসিকিউ কীভাবে ভালো করবো, এমসিকিউ কীভাবে ভালো করবো, কারণ হচ্ছে তুমি ফিজিক্সের মতো জীববিজ্ঞানটা পড়তে চাও, তুমি শুধু গাইড কিনে শুধু এই এমসিকিউ সলভ করো। প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, কয়টা কোশ্চেন রিপিট হয়? খুব কম বায়োলজির ক্ষেত্রে। আর স্কুলেরগুলা থেকে একটা টেস্ট পরীক্ষার পরে তুমি যে স্কুলের এতগুলো প্রশ্ন সলভ করো, ওখান থেকে একটা আসবে না। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমরা বই রিডিং কম পড়ি। জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি হচ্ছে বই রিডিং পড়তে পড়তে তামা করে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা লাইন থেকে তোমার এমসিকিউ হয়। এই জন্য প্রত্যেকটা লাইন সম্বন্ধে তোমাকে ধারণা রাখতে হবে, পর্যাপ্ত বই রিডিং পড়তে হবে, তাহলে হচ্ছে তুমি অবশ্যই এই এমসিকিউ ভালো করতে পারবা। কারণ এমসিকিউ, এই জীববিজ্ঞান এমসিকিউ সূত্র নির্ভর না, এটা বইয়ের রিডিং নির্ভর, বইয়ের পেজ থেকে কাট করে তোমাকে এমসিকিউ করা হবে। সেই ক্ষেত্রে দ্রুত খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। তাহলে এখানে দেখো, তাহলে রেচন কাকে বলে? যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে তরল আকারে নিষ্কাশিত হবে সেটা হচ্ছে রেচন। এটা প্রস্রাবের মাধ্যমে হইতে পারে, ঘামের মাধ্যমেও হইতে পারে। আচ্ছা, তো এই যে রেচন যে পদার্থগুলা, এগুলা হচ্ছে মূলত কি হবে? এই যে দেখো, শরীরের অতিরিক্ত পানিটা বের হবে, লবণ, জৈব পদার্থগুলো এগুলো দেহ থেকে হচ্ছে নিষ্কাশিত হবে, এবং হলো দেহের মধ্যে পানির ভারসাম্য রক্ষা হবে, দেহের শরীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করবে। মানবদেহের যে রেচন অঙ্গ সেটার নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে কিডনি। ইংরেজিতে বলা হয় কিডনি, বাংলাতে সেটাকে বলা হয় বৃক্ক, এবং হচ্ছে আমাদের বৃক্কের একক হচ্ছে নেফ্রন। এই যে কত প্রশ্নের মধ্যে যে আসছে এটা হিসাব নাই, নেফ্রন, বৃক্কের একককে কি বলা হয়? নেফ্রন বলা হয়। আচ্ছা, রেচন পদার্থগুলা কি? এগুলা এটার জন্য, এটা খ নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আবার হচ্ছে এটা এমসিকিউর মধ্যে অনেকগুলো আসে। রেচন পদার্থগুলো যদি এক্স্যাক্টলি আমরা বলি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে হচ্ছে যে ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপর বিভিন্ন ধরনের লবণ,
এগুলা হচ্ছে রেচন পদার্থ। এরপর হচ্ছে আমাদের বৃক্কের মধ্যে একটা পদার্থ থাকে রঞ্জক পদার্থ, যার কারণে আমাদের রক্ত হচ্ছে হালকা হলুদ হয়, সেটা কি ইউরোক্রোম। ইউরোক্রোম নামের একটা রঞ্জক পদার্থ থাকে, যার কারণে আমাদের মূত্র কি হয়, হালকা হলুদ বর্ণের হয়। এবং হচ্ছে দেখো, আমরা যদি আমিষ জাতীয় খাদ্য বেশি খাই তাহলে হচ্ছে আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যায়, এই মূত্রের অম্ল ভাব বেড়ে যায়। আর যদি শাকসবজি বেশি খাই তাহলে মূত্রটা ক্ষারীয় হয়। তাহলে দেখো আমাদের মূত্র কয় প্রকার, 2 প্রকার, অম্লীয়, ক্ষারীয়। তো অম্লীয় কখন হবে, যখন আমি আমিষ বেশি খাবো। ক্ষারীয় কখন হবে, আমি যখন শাকসবজি তরকারি এগুলো বেশি খাবো। তো কেন, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। রেচন পদার্থ হচ্ছে মূলত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত। আর আমিষটা কি, প্রোটিনটা কি, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে, অ্যামিন গ্রুপ, নাইট্রোজেন থাকে। এই জন্য হচ্ছে তার মানে যত আমি প্রোটিন খাবো, মানে নাইট্রোজেন আমার শরীরে যত বেশি ঢুকবে, আমার রক্ত তত বিষাক্ত হবে, তত দূষিত হবে। কারণ ওই বজ্র যেটা হয়, দূষিত পদার্থ যেটা হয়, ওটা নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন যুক্ত। অতএব নাইট্রোজেনের পরিমাণ, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বা হচ্ছে প্রোটিনের পরিমাণ কমায় দিতে হবে। তার মানে অম্লীয় মূত্র যেটা, এটা আমার শরীরের জন্য ভালো না। মূত্রের অম্লতা বৃদ্ধি পেলে এটা শরীরের জন্য ভালো না। এই অম্লতা কমাইতে হবে, শাকসবজি খেয়ে ক্ষারের মূত্রকে ক্ষারীয় করতে হবে। এখন অম্লীয় খাবার এখন আসে অনেক সময় যে কোন খাবারটা ভালো, বা হচ্ছে কারো যদি কিডনিতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে কোন ধরনের খাদ্য খেতে হবে, নিচের কোন খাবারটি কিডনিতে সমস্যা হলে বর্জন করতে হবে। আমাকে দেখতে হবে আমিষ জাতীয় যেটা, সেটাকে বর্জন করতে হবে, আর যেটা হচ্ছে এই ক্ষারীয় সেটাকে গ্রহণ করতে হবে, শাকসবজি ফলমূল গ্রহণ করতে হবে। আর যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন আমিষ, সেটাকে বর্জন করতে হবে। স্যার, এটাকে আমরা চাইলে হচ্ছে এটাকে একটু জুম করে ফেলবো, জুম করে আপনি এইভাবে পড়াইলে ওরা ভালো দেখবে আর কি। লাইক এটা তো শেষ না। আচ্ছা, জুম না করলে হোক, কারণ ওই পাশে একটু চিত্র আঁকতে হয় তো। আচ্ছা, এই যে এইভাবে আপনি চিত্র আঁকতে পারবেন যখন ইচ্ছা আর কি। আর ওদেরকে এটা বড় স্ক্রিনে যদি দেখান তাহলে ওইখানে ভালোভাবে দেখা যাবে আর কি, বুঝছেন? তো এটা আপনার ইচ্ছা আর কি, মানে একটু জুম করে পড়াইতে পারবেন তাইলে এটা ভালো হবে। আপনি চাইলে এই দিকেও নিতে পারবেন এখানে আর কি, আর চিত্র আঁকতে পারবেন, ঠিক আছে? এটার ফাংশন তো বুঝেন, এটার ফাংশন, এটাতে জাস্ট ক্লিক করবেন, এই যে এইটা। আচ্ছা আমি বুঝছি। আর এখানে যদি আচ্ছা, এটা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি এটাই করতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আপনি নিচের দিকে আসেন এখন, এই যে এইটাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আর কি দেখা যায়, মানে লেখাটা বোঝা যায় আর কি। বুঝছি। ওকে স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার এগুলা বর্জন করতে হবে, আর শাকসবজি টবজি বেশি খেতে হবে যদি আমরা বৃক্ষকে ভালো রাখতে চাই। তো এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে বৃক্ষের যেটা গঠন, বৃক্ষের গঠন, তো এটা নিয়ে আরেকটু জিনিস বুঝতে হবে। এই যে রেচনতন্ত্র, যেটা রেচন অঙ্গ কি আর রেচনতন্ত্র কি। তো এই যে দেখো, এই কিডনি একটা রেচন অঙ্গ, তারপরে হচ্ছে এই কিডনি রেচন অঙ্গ, এই যে ইউরেটর আসছে রেচন অঙ্গ, এই যে মূত্রথলি রেচন অঙ্গ, তাহলে রেচনতন্ত্র কি? সবগুলা একত্রিত করে সমন্বিত হয়ে একটা কাজ করে, সেটা হলো কি বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র নিষ্কাশনের নিষ্কাশনের কাজ করে। এই সবগুলাকে করতে হলো রেচনতন্ত্র, আর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হচ্ছে রেচন অঙ্গ। এই চিত্রটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। অনেক ক্ষেত্রে শুধু রেচনতন্ত্রের চিত্র আসতে পারে, যে রেচনতন্ত্রের চিত্র আঁকো, সেই ক্ষেত্রে এটা চিত্র আর্ট করে ইন্ডিকেট করতে হবে। চিত্রটা একটু প্র্যাকটিস করতে হবে। তোমাদের বারবার বলি যে বেশি বেশি চিত্র প্র্যাকটিস করতে হবে, চিত্র প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আচ্ছা, তো এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো। তো চিত্রটা এটা প্র্যাকটিস করবো। ওকে, এই যে কিডনির যে গঠন, কিডনির চিত্রটা খুব ভালোভাবে বুঝো, কারণ হচ্ছে এটা একটা ঘ নাম্বার প্রশ্ন, বাট এটার মধ্যে অসংখ্য এমসিকিউ, অসংখ্য ক নাম্বার প্রশ্ন আছে, তো এটা বোঝা লাগবে। তো কিডনিটা হচ্ছে কোথায় থাকে, তা আমাদের এই যে উদর গহ্বরের নিচে ডান দিকে একটা, বাম দিকে একটা, অনেকটা পিঠের দিকে থাকে আর কি।
মেরুদণ্ডের আশেপাশে থাকে। এবং হচ্ছে এই কিডনিটা অনেকটা দেখতে শিমের বিচের মতো হালকা লাল বর্ণের হয়। তারপর কিডনির যে প্রাচীর আছে এই প্রাচীরটাকে কি বলা হয়? ক্যাপসুল। তার মানে আবরণ, কিডনির চারপাশে যে আবরণ থাকে এটা ক্যাপসুল। আবরণের পরের যে অংশটা, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের পরে থাকে হচ্ছে এখান থেকে যে একটা হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে হচ্ছে রেনাল পিরামিড থাকে কয়টা? 8 থেকে 10টা রেনাল পিরামিড থাকে। এরপর এই যে রেনাল পিরামিডটা সরু লম্বা হয়ে এই যেটুকু পর্যন্ত গেছে এটাকে বলা হয় হচ্ছে প্যাপিলা। এই যে প্যাপিলা, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এবং হচ্ছে এই যে ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকাটা আসলে কি? প্রতিটি বৃক্কের মধ্যে যত একটা বৃক্কের মধ্যে যত নালী থাকে, যেমন হচ্ছে এই যে আমরা নেফ্রনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে গ্লোমেরুলাস তৈরি করে এগুলো সবগুলা কি নালিকা না? এই যে বৃক্কের মধ্যে যতগুলা নালিকা থাকে সবগুলা হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। ওকে, তাহলে হচ্ছে প্রথমে কি বৃক্কের যে আবরণ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের পরে থাকবে হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের পরে হচ্ছে মেডুলা। আর মেডুলা যে প্রসারিত হয়ে পেলভিসের মধ্যে গেছে এটা হচ্ছে প্যাপিলা। আর ইউরিনিফেরাস নালিকা, একটা বৃক্কের মধ্যে যত নালী আছে এগুলো হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো চিত্রটা একটু আঁকা শিখতে হবে। এবং হচ্ছে আচ্ছা আচ্ছা চিত্রটা আঁকা শিখতে হবে। আমরা একটু চিত্রটা কিভাবে আঁকবো একটু যদি একটু প্র্যাকটিস করো। যেমন হচ্ছে চলো আমরা একটু চিত্রটা একটু দেখি সহজভাবে কিভাবে চিত্র আঁকা যায়। এই যে দেখো কতটা অল্প সময়ের মধ্যে আমি চিত্রটা আঁকি। এই যে এইভাবে চিত্র আঁকার প্র্যাকটিস করো, যত দ্রুত সময়ের মধ্যে চিত্রটা আঁকা যায়। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে ওই যে একটা নেফ্রন দিয়ে দিলাম, ব্যাস। তো এখন এই যে চিত্র আঁকা, ইন্ডিকেট করা, চিত্র সুন্দর হওয়া আবশ্যক না, বাট চিত্রটা যতটুকু ভালো করা যায় ইন্ডিকেটগুলো থাকা আবশ্যক। তো তাইলে হচ্ছে এরপর আমি ইন্ডিকেট করবো আমার মতো করে। এটা হচ্ছে আবরণ, তারপর হচ্ছে ক্যাপসুল, কর্টেক্স, মেডুলা, মেডুলার মধ্যে রেনাল পিরামিড, তারপরে পেলভিস, এই যে বৃক্কের যে অবতল অংশ, এই অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাম বা হাইলাস বলা হয়। তো এই জিনিসগুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলা এই যখন আমি আনসার করব, যখন আমার ঘ নাম্বারে আসলো, যখন আমি চিত্রটা আর্ট করলাম, তার মানে রিডিং আর পড়বে না, ওইখানে চিত্র দেখে মার্ক দিয়ে দিবে যদি ইন্ডিকেটগুলো দেখবে ঠিক হয়েছে কিনা। আর যদি আমি চিত্র না দিই তখন সেই ক্ষেত্রে বা আমি যখন বর্ণনা লিখবো এই কথাগুলো আমাকে উল্লেখ করতে হবে যে সেখানে এই যে কর্টেক্স শব্দটা আছে কিনা, মেডুলা শব্দটা আছে কিনা, তারপর হচ্ছে রেনাল পিরামিডের সঙ্গে 8 থেকে 12টা এই সংখ্যাটা আছে কিনা, তারপরে প্যাপিলার শব্দটা আছে কিনা, তারপরে ইউনিফেরাস নালিকা এই শব্দটা আছে কিনা। মানে স্যার কি তোমাকে একটানা রিডিং পড়ার সময় আছে না, স্যার খাতার মধ্যে এক পলক চোখ বুলাবে, চোখ বুলায় দেখবে যে এই শব্দগুলো পাই কিনা। যদি এই শব্দগুলো থাকে কিনা 3 দিয়ে দিবে, যদি শব্দগুলো না থাকে আমজাম হাবিজাবি থাকে তাহলে কিন্তু মার্ক পাবে না। সুতরাং যখন একটা প্রশ্নে আনসার করবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হলো গেল বৃক্কের গঠন। এরপর আমাদের প্রশ্ন কি? সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রনের গঠন আমাদের পড়তে হবে। তো নেফ্রনের সংখ্যা কত? 10 থেকে 12 লক্ষ। এটা কিন্তু মনে রাখতে হবে যে নেফ্রন একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ কি থাকে একটা বৃক্কের মধ্যে। তো মানুষের মধ্যে কিডনি কয়টা? মানুষের মধ্যে কিডনি হলো 2টা। তার মানে মানুষের মধ্যে নেফ্রনের সংখ্যা কিন্তু বেশি, 10 থেকে 12 লক্ষ না, 20 থেকে 24 লক্ষ। কারণ এটা কিসের হিসাব? একটা কিডনির হিসাব। এটা তোমাকে মনে রাখতে হবে যে এটা হলো একটা কিডনির হিসাব। আচ্ছা, তো এই নেফ্রনটাকে হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়। এই যে নেফ্রনটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে এইটা আমরা আগের জিনিসটা মুছে ফেলি। ওকে, এই যে নেফ্রন যদি আমরা দেখি, নেফ্রন হচ্ছে মূলত 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউব। এই যে মাথা যেটা, এটা হচ্ছে রেনাল কর্পাসল। আর এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুক পর্যন্ত এটা হচ্ছে রেনাল টিউব। তাহলে নেফ্রনের কয়টা অংশ? 2টা অংশ, মাথা এবং লেজ। মাথা হচ্ছে রেনাল কর্পাসল আর লেজ যেটা রেনাল টিউব। রেনাল কর্পাসলের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর ব্রোমান্স ক্যাপসুল। এই যে যেমন আমি আগে একটু চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, দেখো তোমরা দেখো না চিত্রটা কিভাবে আঁকতে হয়। এই যে দিলাম, এই যে দিলাম, এই যে আসলো, এই যে এরপরে হচ্ছে
এই যে ব্যাস মূল জিনিসটা যেটা মূল তো এই জিনিসটাই নাকি, চিত্র আঁকা শিখতে হবে। এই যে কৈশিক জালিকা দিয়ে দিলাম, তাহলে মূল জিনিসটা দেখো, এটা হলো মাথা, এই মাথার দুইটা অংশ, এই যে অংশটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে কি গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল মিলে হচ্ছে রেনাল কর্পাসল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে এটা দিয়ে রক্ত ভিতরে ঢুকতেছে, এটা দিয়ে রক্ত বের হচ্ছে, তারপর নাইট্রোজেন ঘটিত দূষিত রক্ত যেটা, সেটা হচ্ছে এটা দিয়ে ঢুকতেছে, ঢোকার পরে এই গ্লোমেরুলাস যেটা এটা ছাকতেছে, ছাকার পরে বজ্র পদার্থটা এই দিক দিয়ে যাচ্ছে, আর যে বিশুদ্ধ রক্ত যেটা থাকতেছে সেটা এই পথ দিয়ে যাইতেছে। এখানে এই চিত্রের মধ্যে এটা একটু বোঝা যায় না, বাট হচ্ছে আমি একটু বোঝানোর চেষ্টা করি, চিত্রটা আমি আর একটু সংশোধন করি, তাইলে হবে। এই যে দেখো, এখানে হালকা একটা সংশোধন আছে, এটা আমি প্রথমে দিতে পারতাম বাট দেই নাই, যাতে তোমাদের মনে থাকে। এই যে দুইটা, যে একটা ইন করছে একটা আউট হয়েছে, এই যেটা ইন, এটা কি, একটা এফারেন্ট ধমনী, এটা হলো এফারেন্ট ধমনী, এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, উল্টোপাল্টা করা যাবে না। এটা হচ্ছে এফারেন্ট ধমনী, এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, এবং এফারেন্ট ধমনীটা হচ্ছে একটু মোটা, ইফারেন্ট ধমনীটা হচ্ছে একটু চিকন। তো এই যে এফারেন্ট ধমনীটা কেন একটু মোটা হলো, ইফারেন্ট ধমনীটা কেন একটা চিকন হলো, এটাও কিন্তু ভাবার বিষয়। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের সৃষ্টি করছে, এখানে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায় যে হায় হায় কি চমৎকার। এটা যদি অন্য কাউকে সৃষ্টি করতে দেওয়া হতো, ভুল করে ফেলতো, সাধারণ মানুষ কখনো এটা সৃষ্টি করতে পারতো না, বা এমনিও সম্ভব হতো না। তাহলে দেখো, এটা একটু মোটা হয়েছে, এটা একটু চিকন হয়েছে, এই কারণেই মূলত ছাকা যায়, নইলে ছাকা যাইতো না। ধরো এই যে মোটা পথ দিয়ে এখানে চিত্রটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা একটু মোটা হইতো, মোটা পথ দিয়ে বেশি রক্ত আসে। তো আমরা জানি যে গ্লোমেরুলাসের মধ্যে কয়টা কৈশিক জালিকা থাকে, প্রায় 50টা কৈশিক জালিকা থাকে। এই যে 50টা কৈশিক জালিকা থাকে, এই কৈশিক জালিকার কাজ হলো সে রক্তটাকে ছাকবে, রক্তটাকে ছেঁকে হচ্ছে দূষিত পদার্থ বের করে দিয়ে বিশুদ্ধ রক্তটা রাখবে। তাহলে দেখো, এই যে রক্তটা আসলো, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থযুক্ত রক্তটা আসলো, এই পথ দিয়ে যাবে, এই পথটা সরু চিকন, এটা দিয়ে বেশি আসবে কিন্তু বেশি যাইতে পারবে না, কম যাবে। তার মানে কি, এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে, একটা চাপের সৃষ্টি হবে, কারণ বেশি আসতেছে, বেশি যাইতে পারতেছে না, কম যাইতেছে, এই যে একটা চাপ দিবে, এই চাপের ফলে মূলত নাইট্রোজেন ঘটিত বজ্রটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে গা। আচ্ছা, এরপরে হচ্ছে এই পথ দিয়ে চলে যাবে। এরপরে দেখো মজার কিছু কথা আছে, এই যে গ্লোমেরুলাস আসলো, এই যে এখান থেকে শুরু করে, এই যে আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই, এই যে এতটুক পর্যন্ত দেখো, এতটুকু পর্যন্ত মোটা, তোমরা যখন চিত্র আঁকো এটা মনে থাকে না, এই চিত্র এটা মনে রাখতে হবে যে এতটুকু পর্যন্ত মোটা। এই যে লুপ অফ হ্যানলি যেটা একটু চিকন হয়ে গেছে, এতটুকু পর্যন্ত চিকন, ইউ আকৃতির যেটা, এটা চিকন আবার এখানে মোটা হয়েছে। তো এই যে মোটা এসে আবার কেন চিকন হলো, এর কারণটা কি, এখানেও চমৎকার একটা আছে। তো এটার জন্য যেটা করতে হবে, আমি চিত্রটা একটু বড় করে রাখছি, এটা একটু ছোট করে রাখতে হবে। আমি হলো এই চিত্রটা একটু মুছে ফেলি, মুছে আমি নতুন করে চিত্রটা একটু ছোট করে রাখি, কারণ হলো এখান থেকে বোঝাতে সুবিধা হবে। তো হচ্ছে আচ্ছা, এই যে আমি একটু এখানে চিকন করে দিলাম, দিয়ে আমি আবার মোটা করে দিব। ওকে, এই যে এখন বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে এই যে চিকন করে কেন দিলাম, দেখো এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র পানি টানি যায় আসুক সব কিছু আসছে, আসার পরে কি হবে, এটা হলো এই পথ দিয়ে যাবে, যা দেখবে রাস্তা চিকন, তার মানে অনেকগুলো আসতেছে, অনেক বেশি সংখ্যায় আসছে, আয়সা দেখে রাস্তা চিকন, এই দিক দিয়ে যাইতে সময় লাগবে, তার মানে এখানে একটা ভিড়াভিড়ি হবে, গ্যাদারিং হবে, এখানে এই উপাদান যেগুলো আসছে এগুলা কিছুক্ষণ তাদের এখানে অবস্থান করতে হবে। এর ফলে কি হবে, এই যে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে, এর ফলে এই যে কথা ছিল যে শুধু নাইট্রোজেন ঘটিত বজ্র উপাদানগুলো আসবে, কিন্তু যেহেতু একসাথে আসছে, অনেকগুলো আসছে, হিরিকের সাথে কিছু প্রয়োজনীয় উপাদানও চলে আসছে, যেটা শরীরের জন্য
প্রয়োজনীয় উপাদান গেলে তো ক্ষতি। এই জন্য কী হবে, এই যে কিছু যে অপ্রয়োজনীয় মানে প্রয়োজনীয় উপাদান যেগুলা হচ্ছে ভিড়াভিড়ির মধ্যে ভুলেই চলে আসছিল, এই যে এখানে রাস্তাটা সরু হওয়ার কারণে এখানে গ্যাদারিং হয়েছে, এখানে হচ্ছে প্রয়োজনীয় কিছু উপাদান, তখন এই যে প্রয়োজনীয় উপাদানগুলা এর যে প্রাচীর আছে এই প্রাচীর সেটাকে কি করবে, শুষে নিয়ে নেবে। তার মানে দেখো কত সুন্দর সিস্টেম, আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে আমাদের সৃষ্টি করছে যে কোনোভাবেই দেখো, যেমন ধরো অনেক সময় আমরা দেখি না অনেক বড় মিছিলের মধ্যে পদদলিত হয়ে মানুষ মারা গেছে, কিন্তু পদদলিত হয়ে মানুষকে মারা কথা ছিল না, সে পড়ে গেছে গা ভুলক্রমে, মিস্টেক। একসাথে তুমি যদি 1000 ইট কিনো দেখবা 3, 4টা 10টা 12টা ইট ভ্যাসকা মারা। তার মানে আমরা যা চাই আসলে এক্স্যাক্টলি তা পাই না। তুমি অনেকগুলা ধান কিনছো কিন্তু ধানের মধ্যে অসংখ্য চিটা বেরোইছে, অনেকগুলা চাল কিনছো কিছু কিছু চালের মধ্যে কুড়া বেরোইছে। এরকম কথা ছিল যে গ্লোমেরুলাস ভেদ কইরা শুধু বজ্র পদার্থটাই যাবে, কিন্তু আসলে কিছু প্রয়োজনীয় উপাদানও চলে গেছে। তো সেটাকে কি করতে হবে, দেহকে আবার শুষে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই পথটা চিকন করে দিছে, যাতে এই পদার্থ যাইতে গেলে এখানে একটু ভিড়াভিড়ি হয়, দেরিতে যায়, আর এই সুযোগে যেন আমাদের যে প্রাচীর এটা যেন এই বজ্র উপাদানগুলো যে প্রয়োজনীয় উপাদানগুলো আবার যেন শুষে নেয়। এই যে সুন্দর একটা সিস্টেম। তাইলে হচ্ছে এই যে নেফ্রন, যেটা নেফ্রন হচ্ছে রেনাল কর্পাসল আর হচ্ছে রেনাল টিউব। রেনাল টিউবের হচ্ছে 3টা অংশ, একটা হচ্ছে নিকটবর্তী নালিকা, হ্যানলির লুপ, দূরবর্তী নালিকা। হ্যানলির লুপটা একটু চিকন, আর হচ্ছে সংগ্রাহক নালী। তো এই যে তার মানে একটা যে পদার্থ আসবে প্রয়োজনীয় উপাদান যেটা মানে রক্ত, নাইট্রোজেন ঘটিত রক্ত যেটা, সেটা এই পথ দিয়ে ঢুকবে, ঢুকার পরে এখানে ছাকার পরে হচ্ছে বিশুদ্ধ রক্তটা এই পথ দিয়ে চলে যাবে। আর যে বজ্র পদার্থ যেটা, এটা নিকটবর্তী নালিকা দিয়ে হ্যানলির লুপ দিয়ে, দূরবর্তী নালিকা সংগ্রাহক নালিকা দিয়ে যে পেলভিস যাবে, পেলভিস থেকে ইউরেটর দিয়ে এই যে আমরা যদি এই যে ইউরেটর দিয়ে এই যে মূত্রথলিতে জমা হবে, এবং হচ্ছে এই মূত্রথলি একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জ যখন ফিল আপ হবে তখন হচ্ছে আমরা চাপ মানে স্যার প্রস্রাব করে ক্লাসের মধ্যে স্যার 2 নাম্বার। তো এই যে যখন এই যে মূত্রথলিটা যখন ভরে যাবে তখনই আমাদের প্রস্রাব বেগ চাপবে। এই জন্য অনেকের স্বভাব আছে, বিশেষ করে মেয়েদের, এই স্বভাবটা থেকে বর্জন করতে হবে। মানে যখনই ফিল হবে যে আমাকে প্রস্রাব করতে হবে, গিয়ে প্রস্রাব করবে, নইলে হচ্ছে এটা কিন্তু কিডনিতে প্রেশার মানে কিডনির সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে যে কোনোভাবেই হোক প্রস্রাবের চাপ পাওয়া মাত্র আমাকে প্রস্রাব করতে হবে। এই জন্য যদিও অনেক সময় আমাদের একটু হয় প্রয়োজন, যেমন বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, বা এখানে পরিস্থিতি না, সেটা আলাদা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কি করছে, এই যে প্রস্তাবটা যেন আমরা চেপে ধরে রাখতে পারি ওটার একটা ক্ষমতাও দেওয়া হয়েছে। তো এটা কিন্তু এই জন্যই দিছে, তবে এই জন্য না যে আমার ক্ষমতা দিছে এই জন্য আমি সবসময় এটা প্রয়োগ করবো, বিষয়টা এরকম না। সুযোগ সুবিধা মতো যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এই গেল নেফ্রনের গঠন। এখানে দেখো তার মানে 2টা এখানে গঠন আছে, একটা হচ্ছে বৃক্কের গঠন আর একটা হচ্ছে নেফ্রনের গঠন। বৃক্কের গঠন আর নেফ্রনের গঠন 2টাকে আমাদের সেপারেট করা শিখতে হবে, যে কোনটা বৃক্কের গঠন কোনটা নেফ্রনের গঠন। যদি বলে যে রেচনতন্ত্রের একটা অঙ্গ রেচন অঙ্গ, তাইলে বুঝতে হবে সেটা বৃক্ক। আর যদি বলে রেচন অঙ্গের একক, যদি একক কথাটা উল্লেখ থাকে এবং হচ্ছে মূল ছাকার কাজটা যে করে, তাইলে হচ্ছে নেফ্রন। এটাকে কিন্তু আমাদের একটু ডিফারেন্ট করা শিখতে হবে, যে রেফ্রন বলছে, নেফ্রন বলছে, না বৃক্ক বলছে, কোনটা আঁকবো। ওকে, এখন যেটা এই যে চিত্রটা দেখতেছো, এটা এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এগুলাই মূলত আছে যে কি করবে। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা জিনিস একটু বলা উচিত, সেটা হলো যে এইটা তোমরা দেখো, সেটা হলো এই যে রক্ত প্রবেশ করতেছে এটার নাম কি, রক্ত বের হচ্ছে এটার নাম কি। একটা হচ্ছে রেনাল ধমনী, একটা হচ্ছে রেনাল শিরা। যেটা দিয়ে রক্ত প্রবেশ করতেছে সেটা হলো ধমনী। কেন সেটা ধমনী? কারণ সেটা হৃৎপিণ্ড থেকে আসছে। রক্তটা কই থেকে আসছে? হৃৎপিণ্ড থেকে। এই নালীটা হলো হৃৎপিণ্ড থেকে আসছে। তো আমরা জানি হৃৎপিণ্ড থেকে যেটা বেরিয়ে যায় সেটার নাম কি? ধমনী। যেটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায়, রক্ত যেই নালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে ধমনী, আর যেই নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে সেটা হচ্ছে শিরা। তাহলে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে শিরা, যেটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে ধমনী। তাহলে এইটা কই থেকে আসছে? হৃৎপিণ্ড থেকে আসছে, অতএব এটা ধমনী। এটা এখন কই যাবে? রক্তটা ছাকলো, বিশুদ্ধ রক্ত এখন কই যাবে? আবার হৃৎপিণ্ডে যাবে, তাহলে এটা হলো শিরা। তাহলে যে রেনাল ধমনী, রেনাল শিরা, এটা উল্টাপাল্টা করা যাবে না। তারপরে এই যে এখানে কোনটা ইফারেন্ট কোনটা এফারেন্ট, উল্টাপাল্টা করা যাবে না। যেটা এফারেন্ট, এই যেটা দিয়ে রক্ত ঢুকতেছে, এগিয়ে প্রবেশ করতেছে, এটা হলো এফারেন্ট। যেটা দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে ইফারেন্ট। মনে রাখবা, আমরা যদি সরিয়া সরা হিসাব করতে যাই
তাহলে যে এফারেন্ট শরীয় মানে এই যে এটা কি শরীয় থেকেই তো আসছে, শরীয়টা আগে আর ইফারেন্ট রস্যইটা পরে, তার মানে এটা হলো আগে আর ওটা হলো পরে, এটা দিয়ে প্রবেশ করব ওটা দিয়ে বের হবে। তাহলে দেখো তোমাকে যদি বলে এই এফারেন্ট ধমনী যেটা আছে এফারেন্ট, এটা কি বিশুদ্ধ রক্ত বহন করছে না দূষিত রক্ত বহন করছে? এটা কিন্তু নাইট্রোজেন ঘটিত বজ্রযুক্ত রক্ত, দূষিত রক্ত এটাই আনছে। ছাকার পরে বিশুদ্ধ রক্তটা, তাহলে ইফারেন্ট ধমনী বিশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে আর এফারেন্ট ধমনী দূষিত রক্ত আনতেছে। তার মানে কনসেপ্ট যদি না বুঝো, বেসিক যদি না বুঝো, মানে ক্লিয়ার কাট একেবারে না বুঝে এমসিকিউ আনসার করতে পারবে না। কারণ এমসিকিউ তুমি ওই যে পুরা টেস্ট পেপার সলভ করে গেছো, টেস্ট পেপার দেখে তো সারা প্রশ্ন করবে না, প্রশ্ন বেসিক থেকে করবে, মূল জিনিস থেকে প্রশ্ন করবে, এই জন্য বুঝতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা দুইটা এটা যদি এটার কাজ যদি আমরা একটু এটার মূল এটা যে আসছে এটা আমি কখন বুঝবো? যদি বলে যে বৃক্কের কাজ, বৃক্ক কিভাবে কাজ করে, বৃক্কের কার্যপ্রণালী বা রেচনাঙ্গটা কিভাবে কাজ করে, রেচনাঙ্গের কার্যপ্রণালী, এই টাইপের যদি প্রশ্ন হয় তাহলে বুঝতে হবে যে আমাকে নেফ্রনের গঠন দেয় নাই, আমাকে এই যে এটা বেস আনসার করতে হবে, রক্তটা কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এইটা বেস আমরা যদি এখান থেকেই আমরা চেষ্টা করি। তো প্রথমে যে নাইট্রোজেন ঘটিত বজ্রযুক্ত যে রক্তটা সেটা হলো এই ধমনী দিয়ে প্রবেশ করবে, রেনাল ধমনী দিয়ে বৃক্কের মধ্যে প্রবেশ করলো, করার পরে এটা বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ভাগ হয়ে তো আমাদের কিডনির মধ্যে নেফ্রন আছে কি 10 থেকে 12 লক্ষ নেফ্রন, এই 10 থেকে 12 লক্ষ নেফ্রনের গ্লোমেরুলাসের মধ্যে ঢুকে যাবে। এফারেন্ট ধমনী দিয়ে নাইট্রোজেন ঘটিত বজ্রযুক্ত রক্ত গ্লোমেরুলাসের মধ্যে ঢুকবে, গ্লোমেরুলাস সেটাকে ছাকার পরে বিশুদ্ধ রক্তটা ইফারেন্ট ধমনী দিয়ে বের করে দেবে। আর যে বজ্র পদার্থ আছে এটা হচ্ছে রেনাল কর্পাসল, এই এই যে বোমেন্স ক্যাপসুল দিয়ে নিকটবর্তী নালিকা দিয়ে লুপ অফ হেনরি দিয়ে দূরবর্তী নালিকা দিয়ে এটা হচ্ছে পেলভিসের মধ্যে যাবে, ইউরোটর দিয়ে বের হয়ে যাবে। এই যেটা হচ্ছে বৃক্কের কাজ বা কার্যপ্রণালী। আচ্ছা এখানে তো আশা করি তোমরা মোটামুটি এই বিষয়ের টপিকটা বুঝতে পারতেছো। এখান থেকে আরেকটা জিনিস আছে, অনেক সময় এটা আসে যে আলট্রাফিল্ট্রেট, এইটা কি আলট্রাফিল্ট্রেটটা কি? আলট্রাফিল্ট্রেট হচ্ছে এই যে গ্লোমেরুলাস কি করলো, এই যে গ্লোমেরুলাস কি করলো, গ্লোমেরুলাস রক্তটা ছাইকা যে দূষিত পদার্থ নাইট্রোজেন ঘটিত বজ্র যেটা বের করে দিল, এই যে তরলটা বজ্র তরল যেটা দূষিত পদার্থ যেটা গ্লোমেরুলাস থেকে বের করে দিল, এটা হচ্ছে আলট্রাফিল্ট্রেট। মানে ছাকার পরে যে তরলটা থাকে যেটা বের হয়ে যায় এটা হচ্ছে আলট্রাফিল্ট্রেট। আচ্ছা তো এই যে তাহলে যদি আমরা এই নেফ্রনের গঠনটাকে যদি আমরা একটু আলোচনা করি বা আবার একটু মনে করাই দেই, তাহলে নেফ্রনটা হচ্ছে দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওই বোম্যান্স ক্যাপসুল, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউব। রেনাল কর্পাসলটা দুইটা ভাগে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, আর রেনাল টিউবটা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি নিকটবর্তী নালিকা, যে তিনটা অংশ, একটা হচ্ছে নিকটবর্তী নালিকা বা প্রক্সিমাল এই পেঁচানো নালিকা, আর একটা হচ্ছে লুপ অফ হেনলি, আর একটা হচ্ছে দূরবর্তী নালিকা বা ডিস্টাল। এই হচ্ছে মোটামুটি বৃক্কের গঠন গেল, নেফ্রন গেল, এরপর হচ্ছে কার্য গেল। আচ্ছা এখন ওই যে এটাই তো আলোচনা করছি যে বৃক্কের কাজ যেটা, তো বৃক্কের মূল কাজ যদি আমি বলি তাহলে ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলা যে কোনোভাবে হোক দেহ থেকে বের করে দিতে হবে, আলোচনা করা হয়েছে। আচ্ছা এখন হলো ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে খুবই দরকারি, সেটা হচ্ছে অসমোরেগুলেশন। এটা একটু বুঝতে হবে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অসমোরেগুলেশন। আর হচ্ছে এটা যখন পরীক্ষার মধ্যে আসে আমরা এটা ভালোভাবে আনসার করতে পারি না, কারণ বইয়ের মধ্যে তোর ঘ নাম্বার এখানে তথ্যটা খুব একটা বেশি ওইভাবে হয় নাই। আচ্ছা দেখো এই অসমোরেগুলেশনটা বোঝানোর জন্য আমাদের একটু অভিশ্রবণ যেটা সেটা একটু বুঝতে হবে। যেমন ধরো এটা হলো বৈষম্যভেদ্য পর্দা, তো বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আমরা জানি পানি বের হয়ে যায়, পানি এই যে নালী থেকে বাইরে বের হয়ে যাবে। ধরো এটা হলো এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা আর একটু আঁকি আমরা। আচ্ছা তাহলে আগের চিত্রটাতে যাই তাহলে ক্লিয়ার হবে। এই যে এটার ভিতরে কি আছে, পানি আছে, এই যে এটার ভিতরে পানি আছে। এই পানিটা কি হবে দেহের মধ্যে, আবার কথা ছিল এটা বেরিয়ে যাবে, কিন্তু দেহের মধ্যে এটা অনেক সময় দেহের মধ্যে সবই বেরিয়ে যায় না, কিছু আবার দেহের মধ্যে চলে আসে। এই ঘটনাটা কেন ঘটে? কারণ দেহের মধ্যে যখন পানির পরিমাণ কমে যায়, যেমন আমার শরীরে পানি কমে গেছে,
তখন দেখবে তুমি যদি কম পানি খাও মূত্র কম হবে, বেশি পানি খাও এখনই 3 গ্লাস পানি খাও দেখবে 5 মিনিট পরেই তোমার বাথরুমে যেতে হবে। কেন? পানিটা হচ্ছে পরিপাকৃত একটা জিনিস, খাবার মাত্র রক্তের সাথে মিশে যায়, রক্ত পাতলা হয়ে যায়, আর হচ্ছে এটা সরাসরি বৃক্কে চলে যেয়ে মানে মূত্রের পরিমাণ বাড়ায় দিবে। এই জন্য পানি বেশি খাইতে হয়, কিডনি সুস্থ রাখার জন্য পানি বেশি খাইতে হয়। কেন? কারণ হচ্ছে আমি যদি পানি বেশি খাই তাহলে আমার রক্তটা কী হবে? পাতলা হবে। রক্তটা যদি পাতলা হয় তাহলে ছাঁকতে সুবিধা হবে, পাতলা জিনিস ছাঁকতে সুবিধা। আর যখন ইজিলি ছাঁকা যাবে তখন আমার গ্লোমেরুলাস এটা ভালো থাকবে। কিন্তু পানি যদি কম খাই রক্তটা কী হবে? ভারী হবে, ভারী জিনিস ছাঁকা কঠিন। এই ভারী জিনিস ছাঁকতে গিয়ে হচ্ছে গ্লোমেরুলাসের যে কৈশিক জালিকা আছে এগুলো 2-1টা ছিঁড়ে যাবে, একটা ছিঁড়বে, কালকে 2টা ছিঁড়বে, এভাবে আস্তে আস্তে তোমার হচ্ছে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। রিসেন্টলি হচ্ছে একটা MBBS ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলছে যে আর যাই করেন আল্লাহর কাছে দোয়া করেন যেন কিডনির রোগ না হয়, বৃক্কজনিত কোনো যেন রোগ না হয়। এটা এখন খুবই ভয়াবহ পর্যায়ে চলে গেছে। আর আমাদের সমস্যাটা হলো যে সাধারণ যদি জ্বর আসে তাহলে আপনার মাথা গরম করবে, একটু অসুস্থ বোধ হয়, আপনি বুঝতে পারবেন। যদি সর্দি লাগে নাক দিয়ে একটু পানি পড়বে আপনি বুঝতে পারবেন। কিন্তু কিডনির রোগ হলে আপনি বুঝতে পারবেন না। অ্যাটলিস্ট 75% কিডনি ড্যামেজ হওয়ার পরে লক্ষণ প্রকাশ করে। যখন 75% কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন আর কিছু করার থাকে না, কিডনি ট্রান্সফার করতে হবে। কিডনি ট্রান্সফারের ক্ষেত্রে অনেক ঝামেলা, এটা একটু পরে আসবো। তাইলে হচ্ছে এই যে বৃক্ক কী করে, যদি শরীরের মধ্যে পানির পরিমাণ কমে যায় তখন এই যে পানি যেটা নিঃসৃত হয়েছে ওই পানিটা সে আবার আবার ফিরে আসে, দেহের মধ্যে ফিরে আসে। এই জন্য তখন মূত্রের পরিমাণ কমে যায়। এই যে দেহের মধ্যে ফিরে আসলো, কখন আসবে? এটা হচ্ছে নিয়ন্ত্রিত হওয়াটাই হচ্ছে অসমোরেগুলেশন। তার মানে দেহের মধ্যে পানি নিয়ন্ত্রণ হবে। আর যদি দেহের মধ্যে পানি যদি বেশি থাকে তখন এই পানিটা আসবে না, বা একটু কম থাকে তখন একটু আসবে। তার মানে এই টোটাল যে দেহের মধ্যে পানির যে ভারসাম্য রক্ষার যে প্রক্রিয়া এটাকে বলা হয় হচ্ছে অসমোরেগুলেশন। আচ্ছা, তো এই অসমোরেগুলেশনের মধ্যে যে শুধু পানির ভারসাম্য রক্ষা হবে তা না, এখানে লবণের পরিমাণ বা ঘনত্ব এটারও ভারসাম্য রক্ষা হবে। তার মানে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় দেহের মধ্যে পানি এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় অসমোরেগুলেশন। তো অসমোরেগুলেশন হচ্ছে দুইভাবে আমাদের সাহায্য করে। একটা হলো দেহের মধ্যে পানি যদি কমে যায় তাহলে সে কী করবে? দেহের পানি ধরে রাখবে বা পানিটা আবার শুষে নিবে যেটা বের হওয়ার কথা ছিল। অথবা দেহের মধ্যে পানি যদি বেড়ে যায় তখন হচ্ছে অসমোরেগুলেশন একটা চাপ প্রয়োগ করবে যেন পানি বের না হয়। মানে দেহের মধ্যে পানি লাগবে, এই পানি লাগবে না, পানি দিয়ে দাও, বের করে দাও। মানে ওই যে পানিটা যে বের হয়ে আসছিল এইদিকে যে পানিটা বের হয়ে আসছিল, যখন দেহের মধ্যে পানি বেশি হয়ে গেছে তখন সে পানিটা নিবে না। এই যে নিয়ন্ত্রণ, আমার যখন পানি নাই তখন ওখান থেকে পানিটা নিব, যখন আমার পানি আছে তখন আমি পানিটা নিব না, এই যে নিয়ন্ত্রণ এটাই হচ্ছে অসমোরেগুলেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বৃক্কের পাথর। বৃক্কের পাথরটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে। আমি কখন বুঝবো যে বৃক্কে পাথর হয়েছে, এটার লক্ষণগুলা কি? কিডনির মধ্যে ব্যথা হবে, প্রস্রাবের সমস্যা হবে, এগুলো হচ্ছে মোটামুটি উল্লেখযোগ্য লক্ষণ। এরপর হচ্ছে শরীর ফুলে যাবে, তারপরে কি হবে? প্রস্রাবের সাথে অতিরিক্ত প্রোটিন যাবে, তারপরে অনেক সময় রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া হবে, ঘন ঘন প্রস্রাব হবে। আমাকে অনেকটা হকারের মতো মনে হচ্ছে, অনেকটা হকারগুলা কিন্তু এরকম পড়ে, এই ঘন ঘন প্রস্রাব, তারপর জ্বালা পোড়া, কোনো সমস্যা নাই, একটা ডোজ নেবেন। এই ডোজ কিন্তু আমরা দিচ্ছি, এই ডোজ দিচ্ছি, ঠিক আছে? এক ফাইলই যথেষ্ট। হ্যাঁ, কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র 1590 টাকায় এক ফাইলই যথেষ্ট। তুমি রেদওয়ান স্যারের কথা শুনবা, আমার কথা শুনবা, আর যারা স্যার আছে ইনস্ট্রাকশন শুনবা, আজকের দিনের পর থেকে শুনবা। তুমি যদি A+ না পাও, আল্লাহ যদি তোমার ভাগ্যে A+ না লেখে থাকে তবুও তুমি A+ পাবা, কারণ মানুষের চেষ্টায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। কোরআনের একটা স্পষ্ট আয়াত আছে যে আমি ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না চেষ্টা করে। মানে কি? চেষ্টা করে ভাগ্য পরিবর্তন করা যায়। তোমার খাতা আছে A+ নাই, কিন্তু তুমি A+ পাবা চেষ্টায়। পরিশ্রম করো, A+ তুমি অবশ্যই পাবা। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আচ্ছা দেখো, এগুলা হচ্ছে বৃক্কের মধ্যে যদি পাথর হয় এগুলার লক্ষণ। তারপর হচ্ছে এই মোটামুটি এগুলো একটু রিডিং পড়লেই আশা করি বুঝবা। তো এটা হলো পূর্ব লক্ষণ। বৃক্কের মধ্যে যদি পাথর হয় তো টেনশনের কিছু নেই, অপারেশনের মাধ্যমে আসলে আল্লাহ যদি রহমত করে ভালো হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন দেখো উত্তর কত সুন্দর হয়। এই যে অসমোরেগুলেশনের যদি প্রশ্ন, তুমি কিন্তু কিভাবে আনসার করতা,
এখন দেখো তোমার মাইন্ড সেট আপ চেঞ্জ, এই যে উত্তরটা দেখো, অসমোরেগুলেশন কি খ নাম্বারের প্রশ্ন হইতে পারে, বা কাকে বলে প্রশ্ন হইতে পারে। অসমোরেগুলেশনের বৃক্কের মধ্যে অসমোরেগুলেশনের ক্ষেত্রে বৃক্কের ভূমিকা আলোচনা করো, অথবা হচ্ছে বৃক্ক কিভাবে পানির ভারসাম্য রক্ষা করে। তুমি এই উত্তরটা ভালো করে দেখো তো তোমার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে কিনা। দেখো তো এই উত্তরটা কত সুন্দর, এরকম একটা উত্তর দেখো তো। এটা হচ্ছে আমি আমার বই থেকে উত্তরটা দিছি, এটা এখান থেকে কপি করে দিয়েছি, কারণ এই প্রশ্নটা তুমি বই থেকে ভালোভাবে সবগুলো প্রশ্ন আনসার করা যায়, বাট এই প্রশ্নটা একটু মানে এটা যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, এখানে বিক্রিয়া নাই, চিত্র নাই, সেই ক্ষেত্রে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এই যে দুইটা অপশন, দুইটা মাধ্যমে, একটা হলো দেহের অতিরিক্ত পানি অপসারণ করার মাধ্যমে বৃক্ক হলো পানির ভারসাম্য রক্ষা করে, আর একটা হচ্ছে দেহের মধ্যে পানি পুনরায় শোষণ। তার মানে হচ্ছে দেহের মধ্যে পানি যদি বেড়ে যায় তাহলে সে পানি বের করে দিবে বৃক্ক, আর যদি দেহের মধ্যে পানি কমে যায় তো পানিটা আবার পুনরায় শোষণ করবে। এই যে দুইটা স্টেপে তোমরা এটা আনসার করবা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে দেখো আরেকটা প্রশ্ন অনেক সময় আসে যে রেচন পদার্থ কিভাবে তৈরি হয়। এই যে রেচন পদার্থ, এইটা নিয়ে খুবই রেচন পদার্থ তৈরি হয় কোথায়? বৃক্কের মধ্যে দিয়ে দিবে না, দিয়ে দেওয়া যাবে না। রেচন পদার্থ বৃক্কে তৈরি হয় না, পদার্থ তৈরি হয়েছিল যকৃতে, বৃক্কের মধ্যে নয়, মনে রাখবা। তো এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন রহিত বজ্রগুলো, এগুলো তৈরি হয় কোথায়? যকৃতের মধ্যে, কলিজার মধ্যে তৈরি হয়। তাহলে বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ হলো এটা ছাকা, রক্ত জাস্ট রক্তের মধ্যে ছেঁকে সে শুধু বের করে দিবে, মনে রাখবা। আচ্ছা, তো এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, বা প্রশ্ন যদি দেয় যে বৃক্কের মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্র উপাদানটা কিভাবে তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত বজ্র বা ইউরিয়া, ইউরিক অ্যাসিড বা হচ্ছে বৃক্ক কিভাবে কাজ, মানে যে কিভাবে তৈরি হয় এই প্রক্রিয়া যদি দেয়, সেই ক্ষেত্রে তুমি এই যে কয়েকটা বিক্রিয়া আমি দিচ্ছি, এগুলো একটু মনে রাখবা, বিক্রিয়া দিয়ে একটু আনসার করবা, যদিও এটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, বা একটু জানা উচিত। যেমন এই যে আমরা যদি এই যে প্রোটিনযুক্ত খাবার যদি আমরা খাই, অ্যামাইনো অ্যাসিডযুক্ত খাবার, তো প্রোটিন খাইলে এটা আমার শরীরে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। তো অ্যামাইনো অ্যাসিডটা কী হবে? ভেঙে কিটো অ্যাসিড হবে, আর এই যে একটা অ্যামিন গ্রুপ হবে। তো এই যে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। তার মানে অ্যামাইনো অ্যাসিড যে প্রক্রিয়া ভাঙবে সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এখানে যে NH2 হয়েছে, এটা হচ্ছে এই যে হাইড্রোজেনের সাথে, এটা একটু এই যে এর সাথে হাইড্রোজেন আরও একটা আয়ন যুক্ত হয়ে NH3 অ্যামোনিয়া হবে। এই অ্যামোনিয়া কি করবে? আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যে ইউরিয়া তৈরি করবে। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে ক নাম্বারে দেয় যে ইউরিয়ার সংকেত লেখো, তাহলে এই যে ইউরিয়ার সংকেত ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, তাহলে এই যে এইভাবে এই যে তিনটা বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমার নাইট্রোজেন ঘটিত বজ্র সেটা তৈরি হচ্ছে। তো এটা কিভাবে হলো, জাস্ট এই যে দেখো, এই তিনটা বিক্রিয়া খুব ভালোভাবে একটু মনে রাখবা। যে অ্যামাইনো অ্যাসিড, এই তিনটা বিক্রিয়া দিয়ে বর্ণনাটা দিবা। যে অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়া ভেঙে কিটো অ্যাসিড হচ্ছে, আর হচ্ছে এই যে NH2 হয়, NH2 আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে NH3 হয়, অ্যামোনিয়া হয়। তারপরে NH3 আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে এবং পানি তৈরি করে, ব্যাস। আচ্ছা, এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরো একজনের কি হয়েছে, যেমন হচ্ছে আমরা আগে কি পড়লাম, আমাদের বইয়ের থেকে আগে যেটা পড়লাম সেটা হলো এই যে অসমোরেগুলেশনে যে বৃক্কের ভূমিকা, আমরা সেটা পড়ছি। তো অসমোরেগুলেশন, তারপরে বৃক্কে পাথর, এটা পড়লাম। একজনের বৃক্ক পাথর হয়েছে বা বিকল হয়েছে, তাহলে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সো তোমরা তো হচ্ছে আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয়, মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার, যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো SE 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, CQ, MCQ, এটা হচ্ছে ডিরেক্ট, মানে এটা তোমাদের জন্য SE 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, CQ, MCQ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRPP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়,
তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে। সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBE 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে, বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কিভাবে পড়াইতেছি, বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, এগুলার ডেমো ক্লাস আছে। ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে। তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, আমার মনে হয় ভর্তি হওয়া উচিত। প্রত্যেকটা SSC 26 বা SSC 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেল। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SSC 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, এই যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে PCB যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে ইয়ে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলার প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেমভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের, এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790-এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু শেয়ার একটা কোর্স, এখানে তুমি MCQ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, MCQ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম।
সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। ওকে, সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক 2 প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো। তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক 2 প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কিভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে। ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসে 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলা। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসের যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এইখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। সেই 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলার প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলোতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলার প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে? তো এগুলা পাবা। তো সেমভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের, এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে? তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে
এখানে তুমি দেখতে পারবে যে এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলোর নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু শেয়ার একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। আমাদের করণীয় হচ্ছে যে আমাদের কারো যদি বৃক্কের সমস্যা হয়, তা বা হচ্ছে বৃক্কে পাথর হইলে সেটা অপারেশন করে পাথর সরাইতে হবে। কিন্তু যদি বৃক্ক বিকল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে বৃক্ক যদি বিকল হয় তাই সেক্ষেত্রে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস, একটা হচ্ছে ডায়ালাইসিস। আমাদেরকে ডায়ালাইসিস করতে হবে, অথবা আমাদের আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। 2টার মধ্যে একটা কাজ করতে হবে। তাহলে দেখো, বৃক্ক প্রতিস্থাপন তো আমি চাইলেই করতে পারবো না। বৃক্ক প্রতিস্থাপন করার মধ্যে অনেকগুলা সিস্টেম আছে। টিস্যু ম্যাচ করতে হবে, তোমাকে কে কিডনি দিচ্ছে বা দিচ্ছে না সেটা প্রুফ করতে হবে। তো এটা জোরপূর্বকও করা যাবে না। তো প্রথমে হচ্ছে আমরা ডায়ালাইসিস নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডায়ালাইসিস। কিভাবে ডায়ালাইসিস করা হয়, যদিও আমরা যদি একটু চিত্রটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ডায়ালাইসিস যেটা আমরা কিভাবে করব সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে ডায়ালাইসিস জিনিসটা আসলে কি, এটা হালকা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো এই যে একটা মেশিন থাকে, এই মেশিনের মধ্যে মানে যে কাজটা আমাদের বৃক্ক করে, ওইটা বৃক্ক না করে ওটা হচ্ছে আমাদের হচ্ছে মেশিনের মাধ্যমে করানো। তো এটা হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস মেশিন হচ্ছে মানে আমার কিডনি নষ্ট হয়ে গেছে বা আমার কিডনি বিকল হয়েছে, কিডনির কাজটা আমাকে ডায়ালাইসিস মেশিন দিয়ে করতে হবে। তো আমাদের হাতের যে ধমনী আছে, এই ধমনীর সাথে সংযোগ করে দেওয়া হয়, একটা নালীর। এই নালীটা ডায়ালাইসিস মেশিনের মধ্যে যায় এবং এখানে ডায়ালাইসিস ফ্লুইড থাকে, যেটা আমাদের রক্তের প্লাজমার মতো, এবং এটা ছাকার পর যে বজ্র পদার্থ, যেটা নাইট্রোজেন ঘটিত বজ্র, এটা এই পথ দিয়ে যেখানে চলে যায়। আর বিশুদ্ধ রক্ত যেটা, সেটা হলো আবার এই যে আমাদের শিরার সাথে কানেক্ট থাকে। তাহলে ও ডায়ালাইসিস করার সময় যে রক্ত যে বের করা হয় শরীর থেকে, এটা কি ধমনী না শিরা? ধমনী, যেটা দিয়ে ধমনীর মাধ্যমে রক্ত এটা এই ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করে। আবার ডায়ালাইসিস মেশিনের সাথে যে রক্তটা যেটা চলে আসতেছে সেটা থাকে শিরার মধ্যে। এখানেও কিন্তু এমসিকিউ আছে। এরপর হচ্ছে ডায়ালাইসিস টিউব, যেটা এটা হলো অনেকটা এই যে আমাদের যে নেফ্রন যে আমরা পড়লাম, এই নেফ্রনের যে প্রাচীর বৈষম্যবেদ্য পর্দা, এরকম ডায়ালাইসিস টিউবটা ওই নেফ্রনের প্রাচীরের মতো বৈষম্যবেদ্য পর্দা দ্বারা। তাহলে এটার ক্ষেত্রে তোমরা একটু সুন্দর করে চিত্রটাও দিতে পারো। এই চিত্রটা যদি দাও এটা খুব ভালো হবে। ডায়ালাইসিসের ক্ষেত্রে চিত্রটা দেওয়াটা খুবই ভালো। তবে ডায়ালাইসিস হচ্ছে একটু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কিডনিতে সমস্যা হয়েছে, তুমি এখন কি স্টেপ নিবা? তোমাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এখন দেখো, একটা লোকের কিডনিতে সমস্যা হয়েছে, তাহলে কি বৃক্ক প্রতিস্থাপন হবে নাকি হচ্ছে ডায়ালাইসিস হবে? কি করতে হবে, কোনটা উত্তম? যদি বলে কোনটা উত্তম, তাহলে অবশ্যই বৃক্ক প্রতিস্থাপন উত্তম। কিন্তু যদি এখন তুমি কিডনি তো পাবা না, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে তোমাকে কি করতে হবে, ডায়ালাইসিস করেই চলতে হবে, যেহেতু তুমি কিডনি পাচ্ছ না। এখন দেখো তোমাদের বইয়ের মধ্যে এখানে লেখা আছে যে নিকট আত্মীয় ছাড়া কিডনি দিতে পারবে না। নিকট আত্মীয় বলতে বাবা, মা, ভাই, বোন, চাচা,
খালা, মামা, ফুপু, এরা হলো নিকট আত্মীয়। তাহলে এই নিকট আত্মীয় ব্যতীত আগে একটা আইন ছিল, নিকট আত্মীয় ছাড়া কিডনি দিতে পারবে না, কিন্তু রিসেন্টলি আইনটা সংশোধন হয়েছে, কিন্তু আমাদের বইয়ের মধ্যে এটা উল্লেখ নাই, বইয়ের মধ্যে এটা উল্লেখ করে নাই, এটা হয়তো তারা জানে না বা এটা মাথায় খেয়াল নাই। এখনও রিসেন্টলি দেখলাম একটা সাংবাদিক রিপোর্ট করতেছে যে কিডনি দেওয়া যাবে না, অথচ কিডনি নিচ্ছে। তখন মনে হলো যে এটা আসলে অনেকেই জানে না, বাট এটা হচ্ছে হাইকোর্ট রুল জারি করছিল 2019 সালে। একজন মামলা দিছিল যে তার মেয়ের হচ্ছে কিডনির সমস্যা হয়েছে, পরে সে নিজে একটা কিডনি দিচ্ছে, কিন্তু কোনো কারণে অপারেশন ফেল হয়েছে। এখন সে আরও একটা ডোনার ম্যানেজ করছে, বাট এটা আমাদের যে আইন আছে নিকটাত্মীয় ছাড়া দিতে পারবে না, এই আইনের জন্য এই ডাক্তাররা সেই ডোনারের কিডনি নিচ্ছে না। পরে এখন এই জন্য একটা মানুষ মরে যাবে, এটা তো হতে পারে না। পরে ওই মহিলা হচ্ছে হাইকোর্টে মামলা করছে যে আমি আমার মেয়ের জীবন বাঁচাতে পারি। দেন হাইকোর্ট তাকে রায় দিছে যে যদি এখানে কোনো টাকা পয়সার লেনদেনের সম্পর্ক যদি না থাকে, টাকা পয়সার লেনদেন যদি না থাকে, এবং কেউ যদি চায় মানে ইচ্ছাকৃতভাবে, সে যদি নেশাগ্রস্ত না হয়, তাহলে সে যদি ইচ্ছা করে নিকটাত্মীয় ছাড়াও সে রক্ত দিতে মানে কিডনি দিতে পারবে। তো এরপরে সে তাকে আবার একজন কিডনি দেয় এবং সে বেঁচে যায়। তো এটা হচ্ছে, আচ্ছা এটা না বড় করবো, এই যেটা আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এই যে এটা হলো আমাদের মূল বিষয়, যে আমরা যদি চাই টিস্যু যদি ম্যাচ করে, তো একজন কিডনি দিতে চাইছে কিন্তু সে টিস্যু ম্যাচ করে নাই, সে কিন্তু কিডনি দিতে পারবে না। তাহলে টিস্যু অবশ্যই ম্যাচ করতে হবে। এবং হচ্ছে ব্রেন ডেড, এই যে ব্রেন ডেড মানুষের কিডনি নেওয়া যায়। তো এই ব্রেন ডেড মানুষটা কি, ব্রেন ডেড মানুষটা আসলে কি, এটা হচ্ছে আমরা একটু উপর দিকে টাচ করতে হবে, এই যে এটা নামানো, এই যে এরকম নামানোর পর উপর দিকে। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসটা দেখো, এই যে ব্রেন্ডেড, এই ব্রেন্ডেড জিনিসটা কি, ব্রেন্ডেড মানুষের রক্ত নেওয়া যায়, এই কিডনি নেওয়া যায় বা অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া যায়। ব্রেন্ডেড মানুষটার মৃত্যু নিশ্চিত, সে মারা যাবে। ধরো অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার কারণে মানুষের মস্তিষ্কের সাথে শরীর ডিসকানেক্ট, যে মাঝখানে স্নায়ু কেটে গেছে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, তার মস্তিষ্কের সাথে তার মূল শরীরের ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে সে কিছুক্ষণ পরে, আজকে হোক বা কালকে হোক, মারা যাবে নিশ্চিত। তার মানে যে যতদিন তার মানে একটু হৃদস্পন্দন থাকে বেঁচে আছে, তো এরকম মানুষটাকে বলা হয় ব্রেন ডেড। তো এই মানুষ এই সময় কী করে, কেউ ব্রেন ডেডে চলে গেলে তখন হচ্ছে তার যে প্রয়োজনীয় অঙ্গ, কিডনি, তারপরে হার্ট, তার যেটাই হোক, এগুলো হচ্ছে তারা রেখে দেয়, কারণ হচ্ছে এটা পরবর্তী মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। এই লোক তার ফিরবে না, আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। তো এরকম কেউ যদি স্বেচ্ছায় দিতে চায়, বা হচ্ছে নিকট আত্মীয় বা ব্রেন ডেড হয়, এরকম কিডনি রাখা হয়, এবং হচ্ছে যদি টিস্যু ম্যাচ করে তাহলে কিডনি ট্রান্সফার করা যায়। তাহলে এখান থেকে তোমাদের যে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বলছে তার চিকিৎসা কী, কিডনিতে যে বিকল হয় তাহলে চিকিৎসা কী। চিকিৎসা হচ্ছে তাকে হচ্ছে উত্তম হচ্ছে বেস্ট হচ্ছে কিডনি ট্রান্সফার করা। যদি কিডনি ট্রান্সফার করা না যায় তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে, ওই ডায়ালাইসিসের মাধ্যমে চলতে হবে। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের অধ্যায়টা ছিল। আর হচ্ছে এই যে এটা একটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, মূত্রনালী সুস্থ রাখার উপায়। মূত্রনালী কিভাবে সুস্থ রাখা যায়? তো আমাদের মূত্রনালী সুস্থ রাখতে হবে বেশি বেশি পানি খাওয়ার মাধ্যমে। ডেইলি হচ্ছে 3 লিটার পানি পান করতে হবে মিনিমাম। পড়ার টেবিলের মধ্যে 3 লিটার পানি রেখে দিবা, সকালবেলা ওখান থেকে খাওয়া শুরু করবা, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সারাদিনে খাওয়া, খেয়ে দেখবা যে 3 লিটার শেষ হয়েছে কিনা। যদি শেষ না হয়ে থাকে তাহলে হচ্ছে বুঝতে হবে পানির পরিমাণ খাওয়া বাড়ায় দিতে হবে, মানে বেশি বেশি পানি খাইতে হবে। আর বেশি বেশি পানি খাওয়ার একটা কৌশল হচ্ছে যে তুমি যখন ভাত খাওয়া শুরু করবা তার আগে তুমি 1 গ্লাস পানি খেয়ে নিবা। তাহলে যে অতিরিক্ত 1 গ্লাস পানি গেল, তার মানে এভারেজ 3 বার ভাত খাইলে 3 গ্লাস পানি এক্সট্রা যাচ্ছে। তো এটা হলো একটা কৌশল, এটা অবলম্বন করবা, বেশি বেশি পানি খাইতে হবে। স্টুডেন্ট একটা কোয়েশ্চেন করে বলবো, জি, যে অনেকে বলে যে এক একজন মানুষের পানি খাওয়ার যে ক্যাপাসিটি মানে এক এক রকমের হয়, মানে এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই অতিরিক্ত পানি খাওয়া ক্ষতি, কিন্তু অতিরিক্ত যেই পানি খাওয়াটা ক্ষতি ওই রেঞ্জ পর্যন্ত আমরা যেতে পারি না। এটা সাধারণ মানুষের জন্য ওইটা পর্যন্ত যাওয়া সম্ভব না। এই জন্য চেষ্টা করতে হবে যে যত বেশি পানি খাইতে পারে, কারণ ওই রেঞ্জটা অনেক বেশি, অত দূর পর্যন্ত। যেমন ধরো 7 লিটার 8 লিটার ওইটা ক্ষতি, কিন্তু একটা এভারেজ এটা তো আমরা 2 লিটারই খাই না, তো
ওইটা তো এই জন্য হচ্ছে দরকার 2 লিটার, কিন্তু সাজেস্ট হয় 3 লিটার, কারণ কম যেন না হয়। শরীরের মধ্যে পানি কমে গেল মানে নিজের ক্ষতি নিজে করতেছে। কারণ হচ্ছে এটা আমাদের বৃক্ষ 70% ড্যামেজ হলে সেটার লক্ষণ প্রকাশ করে। আর 70% ড্যামেজ কখন হয়? আজকে একটু একটু করে মানে পানি কম খাইতে 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 সর্বনাশ করা শেষ, তখন আর কিছু করার থাকে না। এই জন্য বেশি বেশি পানি খাওয়ার বিকল্প নাই। আর হচ্ছে কি, এই যে আমরা প্রথমে বলছি অ্যামাইনো অ্যাসিড যুক্ত মানে প্রোটিন, আমিষ যত বেশি খাবো রক্তের মধ্যে কি হবে, বজ্রের পরিমাণ বেড়ে যাবে, আর রক্তের কিডনির কাজ বেড়ে যাবে। যত কাজ বেড়ে যাবে তত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শাকসবজি ফলমূল বেশি খাইতে হবে, আর হচ্ছে আমিষ জাতীয় খাদ্য কম খাইতে হবে। এটা হচ্ছে এই যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ হচ্ছে মুখরোচক খাবার দেখলে আমাদের মাথা ঠিক থাকে না, আমরা হচ্ছে নফসের গোলাম, আমাদের হৃদয়ে যা চায় আমরা সেটাই করতে চাই। এটা থেকে ফিরে আসার নামই হচ্ছে, যদিও খাবারটা হালাল, অবশ্যই হালাল, তুমি খাও, তোমার গুনাহ হবে না, বাট হচ্ছে তুমি এই যে অতিরিক্ত ব্যয় হচ্ছে। তো ইসলামের মৌলিক বিষয় এগুলা না, মৌলিক বিষয় হচ্ছে নিজে কম খাও, নিজে অনেক টাকা আর্ন করো, বাট মানুষকে দিয়ে দাও। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ কেন দিছে, এই বিষয়টা টেস্ট করার জন্য, যে সেই সম্পদ কোন কাজে ব্যয় করে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। নফসের গোলামি করা যাবে না। তুমি সম্পত্তিওয়ালা, হ্যাঁ নিজের বাড়ি করা অবশ্যই হালাল, কিন্তু আল্লাহ তোমাকে ওইটা নিজের বিলাসবহুল বাড়ির জন্য টাকাটা তোমাকে দেয় নাই। এই জন্য টাকা অর্জন করতে হবে অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে সেই টাকাটা আমি কোন কাজে ব্যয় করতেছি সেটাও আমাকে খেয়াল করতে হবে। ওকে, আশা করি মোটামুটি অধ্যায়টা বেসিক নিয়ে আলোচনা হয়েছে। এখন হচ্ছে আমরা কিছু প্রশ্নের মধ্যে আমরা প্রবেশ করব, সৃজনশীল অংশ যেটা, যে পরীক্ষার মধ্যে আমরা কিভাবে আনসার করব। তো এই সৃজনশীল অংশ যাওয়ার আগে আমরা একটা গল্প শুনি, যে কিভাবে আমরা আমাদের কিডনিকে সুন্দর রাখতে পারি। সেটা হলো যে একবার হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যখন সাহাবাদের সময় আর কি, আল্লাহ রাসূল যখন খলিফা, তখন হচ্ছে একটা দেশের অন্য একটা দেশের রাজা বা বাদশাহ, সে হলো আল্লাহ রাসূলকে একজন ডাক্তার উপর হুকুম দিচ্ছে। মানে ধরো ইউরোপ অঞ্চলের, ইউরোপের তো ডাক্তারি চিকিৎসায় তখন খুবই পাণ্ডিত্য অর্জন করছে। তা আল্লাহ রাসূলকে উপর হুকুম হিসেবে একজন ডাক্তার দিছে, তো যে সাহাবাদে বা ওই সময় চিকিৎসা করবে। তো এই 3-4 মাস হয়ে গেছে, এই লোক ওই বাদশার কাছে অ্যাপ্লাই করছে যে আমাকে যে এখানে পাঠাইছেন, আমি এত একটা উন্নত মানের চিকিৎসক, আমার কাজ হলো রোগীদের চিকিৎসা করা, কিন্তু আমি আন্তাজে বয়ে আছি, আমার কাছে কোনো রোগী নাই। তা আমি এটা আমার ইগোতে লাগতেছে, আমি থাকবো না, আমারে আবার আপনি করেন, আমারে নিয়ে নেন, কারণ এখানে আমি বসে আছি, কোনো রোগী নাই। তো রোগী কেন নাই? এই সাহাবাদের জিন্দেগি করছে, সাহাবাদের কেন, মানে ওই তাদের অসুখ হয়নি, কারণ তাদের একটুকটাক অসুখ হইলে রাসূলের কাছে যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাইতে বলতেন, কালো জিরা খাইতে বলতেন, অসুখ ভালো। একবার এক সাহাবার হচ্ছে ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা। তো পাতলা পায়খানা হয়েছে, তো রাসূলের কাছে গেছে, রাসূল বলছে মধু খাও, তো মধু খাইছে, অসুখ ভালো হয়নি। বাট হচ্ছে আবার পরের দিন গেছে, ভালো হয়নি, আবার বলছে মধু খাও, ভালো হয়নি, আবার গেছে মধু খাও, ভালো হয়নি। পরে তার ভিতরে একই আসছে যে আল্লাহ রাসূল যেহেতু বলছে, তাইলে অবশ্যই মধু খেলে ভালো হবে। যখন 100% হয়ে গেছে, মধু খাইছে, ভালো হয়ে গেছে। এই জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে জ্বর আসলে পানি খাওয়া, ভালো হয়ে যাবে। যদি তোমার একিন হয় যে আল্লাহ অবশ্যই আমাকে ভালো করবে, তাহলে ভালো হবে। কিন্তু সমস্যা হলো এই যে বর্তমান পরিস্থিতি, যেখানে ইমান রাখা কঠিন, ওইখানে আবার একিন, এই জন্য হচ্ছে আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যার কারণে সাহাবারা সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি খাইছে, ভালো হয়ে গেছে। তাদের একটা দরকার, ঘরে খাবার নাই, 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসছে, কেন? তাদের একিন ছিল ভালো। আমাদের একিন কমে গেছে, একিন বাড়াইতে হবে। মূল কথা যেটা বলতেছিলাম, যে ওই ডাক্তার কেন ফিরে গেল, কারণ হলো সাহাবারা খাবারকে কন্ট্রোল করছে। সাহাবারা তাদের পেটকে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগে খাবার, আর 1 ভাগে পানি, আর 1 ভাগ ফাঁকা। একটা সাহাবা, ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জিন্দেগিতে কখনো পেট ভরে খাবার খায় নাই। উনি একটা নিদর্শন রেখে গেছে যে আমি খলিফা, আমার পেটে খাবার নাই, এটা হলো একটা নিদর্শন। আর এখন আমাদের যারা বাদশা রাজা, আমাদের সরকার, তাদের কথা হলো ভুরি ভোজ করো, ভুরি বড় করো, আরও এই দেশ ওই দেশ এই দেশ এখানে ট্রান্সফার করো। তো যাই হোক, এগুলা ঠিক না, এগুলাকে আমাদের কন্ট্রোল করতে হবে, সাহাবাদের জিন্দেগি অর্জন করতে হবে। পানি যত আমরা বেশি খামো, ওই যে খাবার কম খেয়ে পানি বেশি খামো, শরীর সুস্থ থাকবে, রোগ বেদ চলে যাবে।
নিয়ম ফলো করো। তো সৃজনশীল অংশে যাচ্ছি। আমি আবার একটু পড়াই কম বেশি গল্প করি, এটা আমার সমস্যা, আই এম রিয়েলি সরি। তো সৃজনশীল আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। দেখো এগুলা বোর্ড কোশ্চেন আলোচনা করবে, যে কটা আলোচনা করবে এগুলো যদি বুঝো ব্যাস হয়ে গেল গা। বারবার বলছি বই রিডিং পড়ো, তামা করো, লাইন বাই লাইন রিডিং পড়ো, এমসিকিউ কাজে লাগবে, সৃজনশীল এমনি পারবা ইনশাআল্লাহ। তো এটা রেচনতন্ত্রের চিত্র দেখে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে রেচনতন্ত্রের চিত্র। আচ্ছা, তো চিত্র হলো এক্স। এখন বলছে নেফ্রন কি। আরেকটা জিনিস ভালোভাবে মনে করো, এই ক নাম্বার এবং খ নাম্বার এটা কিন্তু এটার সাথে রিলেটেড না। এই জন্য তোমরা যে ইম্পর্টেন্ট অধ্যায় চাও, ইম্পর্টেন্ট অধ্যায় আসলে দেওয়াটা বোকামি। কারণ ঘ নাম্বার হবে এক প্রশ্ন থেকে, এক অধ্যায় থেকে, ক খ হবে অন্য অধ্যায় থেকে। তাহলে তুমি ইম্পর্টেন্ট অধ্যায় ঘ আনসার ক খ কই থেকে, তার মানে তোমাকে সব অধ্যায় পড়তে হবে। আর এমসিকিউ তো কোনো ইম্পর্টেন্ট হয় না, সেক্ষেত্রে আসলে একটা এসএসসি ক্যান্ডিডেটকে ইম্পর্টেন্ট অধ্যায় চাইবে, এটা আসলে বোকামি। এই বোকামি করা যাবে না। এটা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কী হবে, ম্যাথের ক্ষেত্রে কী হয় আমি বলতে পারবো না, বাট বায়োলজির ক্ষেত্রে আমার কাছ থেকে ইম্পর্টেন্ট অধ্যায় চাও না। কারণ তোমাকে ইম্পর্টেন্ট অধ্যায় দিব, তুমি হচ্ছে যা এমসিকিউ যা পারবা না, ক খ আনসার করতে পারবা না। তো এই দায়বদ্ধতাকে আমি নিব, বা তোমার কি শেষ পর্যন্ত রেজাল্টটা খারাপ কার হবে, তোমার হবে। সুতরাং অধ্যায় তো বেশি না ভাই, 14টা অধ্যায়, কতদিন লাগবে? একদিন করে একটা অধ্যায় 14 দিনে শেষ করা যায়। আজকে ক্লাস দেখলে তো এই অধ্যায় 14 গোষ্ঠী উদ্ধারই হয়ে যাবে, আর কিছু লাগবে না, তো শেষই তো, আর কিছু আছে বাকি। তো নেফ্রন কি? বৃক্কের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। গ্লোমেরুলাস কিভাবে কাজ করে এটা আমি বুঝাইছি। গ্লোমেরুলাস কিভাবে কাজ করে এটা যদি গ নাম্বারে হয় সেক্ষেত্রে একটা চিত্র দিবা, এই যে চিত্র দিবা, এই যে গ্লোমেরুলাসের চিত্র দিয়ে, গ নাম্বার হলে চিত্র দিয়ে বর্ণনা দিবা। আর যদি এটা খ নাম্বারে আসছে চিত্র দেওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে গ্লোমেরুলাস কিভাবে কাজ করে এটা জাস্ট একটু বললে হয়ে যায়। যে এফারেন্ট ধমনীতে আসবে, গ্লোমেরুলাসের মধ্যে কোষিক জালিকা থাকে প্রায় 50টা, থাকে নাইট্রোজেন বর্ধিত বর্জ্যগুলো গ্লোমেরুলাসের নিচে কি থাকে, বোম্যান্স ক্যাপসুল থাকে, এটার মধ্যে যায় আর ইফারেন্ট ধমনী দিয়ে এইভাবে কাজ করে। ওকে, এ চিহ্নিত অংশের লম্বচ্ছেদ, তাহলে এ চিহ্নিত অংশটাকে যে বারবার বলছি, এটা কি নেফ্রন না কিডনি, এটা তোমাকে বুঝতে হবে। এটা বৃক্কের কথা বলছে না নেফ্রন। তাহলে এ চিহ্নিত অংশ, তো এটা হলো রেচনতন্ত্র। রেচনতন্ত্রে আমাদের 2টা কিডনি থাকে, এটা একটা কিডনি, এপাশে একটা কিডনি, তার মানে এই হচ্ছে কিডনি। তাহলে এ চিহ্নিত অংশের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকো। শুধু চিত্র আঁকলে আলহামদুলিল্লাহ। বা অনেক ক্ষেত্রে বলতে পারে যে এই চিহ্নিত অংশের বর্ণনা দাও, তাহলে হচ্ছে আমরা কি করব, ওই যে আমরা তো জানি আমরা চিত্র আঁকতে পারি, অলরেডি আমরা চিত্র শিখছি, চিত্র আর্ট করে, বৃক্কের চিত্র আর্ট করে আমরা বর্ণনা দিব। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই প্রশ্নটার দিকে ভালো করে খেয়াল করো। এই প্রশ্নটা কিন্তু এরকম একটা প্রশ্ন দিতে পারতো যে এ চিহ্নিত অংশের এককের বর্ণনা দাও, এ চিহ্নিত অংশের একক। তার এ হলো কিডনি, কিডনির একক হচ্ছে নেফ্রন, তখন সেক্ষেত্রে আমাকে নেফ্রনের বর্ণনা দিতে হইতো। খ নম্বর প্রশ্নটা দেখো, দেহের ক্ষতিকারক বর্জ্য পদার্থ নিঃসরণ ও পানির সাম্য নিয়ন্ত্রণে এক্সের ভূমিকা। এই যে দেহের ক্ষতিকারক পদার্থ নিঃসরণ করবে এবং হচ্ছে এক্স কিভাবে ভূমিকা রাখবে, ওই যে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, সেম প্রশ্নটা। যদি এখানে অসমোরেগুলেশন কথাটা উল্লেখ নাই, কিন্তু এটা হচ্ছে ওইটা বেস আনসার করতে হবে, যে ক্ষতিকারক বর্জ্য নিঃসরণ এবং পানির নিয়ন্ত্রণ। পানির নিয়ন্ত্রণটা কি? অসমোরেগুলেশন। এই জন্য প্রশ্ন বুঝতে হবে, যে যত প্রশ্ন বুঝতে পারবে তাহলে সে তত ভালো মার্ক পাবে। কারণ প্রশ্ন না বুঝলেই তো সমস্যা, প্রশ্নটা বোঝা শিখতে হবে। এই জন্য কিন্তু আমরা সৃজনশীল প্র্যাকটিস করতেছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা কি কোনোভাবে বৃক্কের মধ্যে দেখা যাচ্ছে? না, বাট এটা বৃক্ক। কারণ এই যে রেনাল ধমনী, যেটা দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে রেনাল ধমনী, আর যেটা দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে রেনাল শিরা। তাহলে রেনাল ধমনী উল্লেখ আছে, তার মানে এটা বৃক্ক। এটা কি বৃক্ক, সহজভাবে বোঝা গেল। আর এখানে আছে বিশোধন অঙ্গ, মানে যেটা রক্তকে ছাঁকবে, তো সেই অঙ্গটা কি? বৃক্ক। ওকে, রেনাল টিউব, বৃক্ক টিউব মানে কি? রেনাল টিউব কি? বৃক্কের মধ্যে ওই ইউরিনিফেরাস নালিকা, যেটা রেনাল টিউব, ওই যে নিকটবর্তী নালিকা, লুপ অফ হেনরি দূরবর্তী নালিকা, এটা হচ্ছে রেনাল টিউব। যোগ্যতমরা টিকে থাকে কেন, এই প্রশ্নটা হলো এই অধ্যায়ের না। এই যে দেখছো, ধরো তুমি ইম্পর্টেন্ট জন্য অধ্যায় 8 পড়ছো, অধ্যায় 12 পড়ো নাই, এখন খ নাম্বার কে আনসার করবো? এই যে খ নাম্বার অধ্যায় 12 থেকে আসছে। যোগ্যতমরা টিকে থাকে কেন, এটা হলো ওই যে ডারউইনের প্রাকৃতিক মতবাদ। এটা যখন অধ্যায় 12 পড়বো তখন আলোচনা করবো। তো ডারউইনের প্রাকৃতিক মতবাদটা কি? সেটা হচ্ছে যারা যোগ্য এরা হচ্ছে পৃথিবীতে টিকে থাকবে, আর যারা হচ্ছে অভিযোজন করতে পারবে, পরিবেশের সাথে খাপ খায় নিতে পারবে, তারা টিকে থাকবে। আর যারা পরিবেশের সাথে খাপ খায় নিতে পারবে না, তারা বিলুপ্ত হয়ে যাবে।
কথা কি ক্লিয়ার? যেমন হচ্ছে কি একটা সময় ব্ল্যাকবোর্ড ছিল, এরপরে হোয়াইট বোর্ড আসলো, ওই যারা ব্ল্যাকবোর্ডে পড়ে থাকলো ওই টিচারকে কাছে পোলাপান পড়া বাদ দিয়ে দিল, কারণ পরিবেশের খাপ খাওয়ার জন্য হোয়াইট বোর্ডে ঢুকলো। এখন আস্তে আস্তে স্মার্ট বোর্ড আসছে, যেমন আমি হোয়াইট বোর্ডের ক্লাস নিতাম, এখন অনেকে একটা ছেলে দিয়ে কমেন্ট করছে জুনুরাইন স্যার যদি হোয়াইট বোর্ডে ক্লাস নেয় তাহলে আমি এই কোর্স করবো না। আরে ভাই সারা জীবন বেসিক গঠন হলো হোয়াইট বোর্ডে পড়া, ব্ল্যাক বোর্ডে পড়া, আমরা কি জ্ঞান অর্জন করতে পারি নাই? আমাদের মেধা কি আল্লাহ হয় নাই? আমরা কি পরীক্ষায় ভালো রেজাল্ট করি নাই? এটার সাথে সম্পর্ক কি? বাট এই যে অভিযোজন, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তো বললাম ঠিক আছে একটা ছাত্র কমে গেল, না এই ছাত্র কমে গেলে রেজাল্ট খারাপ হবে। আমি ভাই তুমি অবশ্যই ভিডিওটা দেখতেছো, আমি তোমার কমেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে যে ওরও ভালো রেজাল্ট করা উচিত, কারণ ও যদি আমার উপরে এটা অভিমান করে যদি সে যদি আমার ক্লাসটা না দেখে, বাই চান্স একটা মার্কের কারণে যে ওর এই ক্লাসটা ছুটেই যায়, ছেলেটা সারা জীবন ভুগবে, কি দরকার? আর আমি তোমাদের প্রথমে কথা দিচ্ছি যে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব, তোমার রেজাল্ট ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। ওকে ফাইন, বেদুয়ানরে কইলাম যে ঠিক আছে চলো শুরু করি। আমি সেই গাজীপুর থেকে ঢাকা হয়ে পড়ে সিলেট, আজকে দুপুরে আসছি, এই যে রাতে এখন ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো এর গঠন মনে হয়, এই যে আমি এত কষ্ট করছি, কষ্ট করে আসছি, আমি তো এই কোর্সে যুক্ত নাও হইতে পারতাম, বাট তোমাদের দিকে চিন্তা করে আমারও অবশ্য কিছু টাকা পয়সা তো আসবে, বাট আমার টাকা পয়সা আসবে, টাকা পয়সা খরচ হয়ে যাবে। যে একটু আগে বলছি মানুষ আল্লাহ টাকা পয়সা এই জন্যই দেয়, আল্লাহ দেখতে চাই যে সে কোন পথে খরচ করে, এটা আমার হিসাব। বাট এই যে তুমি যে জ্ঞানটা পাচ্ছ এটা কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে, বি কেয়ারফুল। সুতরাং আমার চেয়ে তুমি বেশি লাভবান, সব দিক দিয়ে তুমি বেশি লাভবান। এর গঠন তার মানে এ হচ্ছে কি বৃক্ক, তাহলে বৃক্কের গঠন আমরা আলোচনা করছি, ওইভাবে আমরা আলোচনা চিত্র দিয়ে বর্ণনা দেবো ইনশাল্লাহ। দেখো নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণের উদ্দীপকের অঙ্গটির ভূমিকা মূল্যায়ন করো। তার মানে বৃক্কের কাজ, বৃক্ক কিভাবে নাইট্রোজেন ঘটিত বজ্র হচ্ছে ত্যাগ করে, নিষ্কাশন করে, বৃক্কের কাজ যেটা, এটাই হচ্ছে এই কার্যপ্রণালী, এটা আমাদের চাইছে, তো এটাও আমরা আলোচনা করছি। আচ্ছা আমরা পরবর্তীতে প্রশ্নে যাব। দেখো তো এটা সুন্দর উদ্দীপকের মধ্যে একটা চিত্রই দেওয়া আছে, যে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বৃক্ক, সহজ করে দিছে চিত্র। এইস পেলভিস কাকে বলে? বৃক্কের যে গহ্বর, এটা আমরা পড়ছি, বৃক্কের মাঝখানে যে গহ্বর থাকে সেটা হচ্ছে কি পেলভিস। এই যে দেখো, এই যে আমি যে বলি ইম্পর্টেন্ট অধ্যায় বলতে কিছু নাই, এই যে 5ম অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিছে, তাহলে প্রশ্ন সৃজনশীল হয়েছে 8ম অধ্যায়ের খ নাম্বার প্রশ্ন হলো 5ম অধ্যায়ের অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? এখন কি করবা? সো পড়তে হবে অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি কথা বলা হয়, এটা যদি আমরা একটু বলি। অগ্নাশয় হচ্ছে কি করে? অগ্নাশয় একই হিসেবে গ্রন্থি হিসেবেও কাজ করে, হরমোন নিঃসরণ করে, আবার হচ্ছে এনজাইমও নিঃসরণ করে, এই জন্য এটাকে মিশ্রগ্রন্থি বলা হয়। একই কারণ সাধারণত যে কিছু কিছু গ্রন্থি আছে যেটা শুধু এনজাইম নিঃসরণ করে, কিছু কিছু আছে শুধু হরমোন নিঃসরণ করে, কিন্তু এটা হচ্ছে দুইটাই করে, এই জন্য হচ্ছে মিশ্রগ্রন্থি। আচ্ছা এইসের কার্যক্রম ব্যাখ্যা করে, এই যে একটু আগে বলছি বৃক্ক কিভাবে কাজ করে, মনে রাখবা কার্যক্রম যদি বলে তাহলে কোনটা, আমরা একটু এই যে একটু ফিরে যাই। দেখো কার্যক্রম যদি বলে এই যেটা, এই যে এটা তোমরা দেওয়ার চেষ্টা করো, এটা মানে কোথায় থেকে কোন দিকে যাচ্ছে এটা মনে রাখবা। কার্যক্রম বৃক্কের কাজ, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে, মনে রাখতে হবে। আচ্ছা আমরা আবার ওকে, তো মোটামুটি এরপরে ঘ নাম্বার প্রশ্নটা কি? এই যে দেখো চিত্র এ, মানে বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে স্থায়ী সমাধান হিসেবে চিকিৎসা পদ্ধতি কোনটা অধিক গ্রহণযোগ্য? তা আমরা বলছি যখন ডায়ালাইসিস অপশনে আসবে, বৃক্ক প্রতিস্থাপন অপশনে আসবে, সেই ক্ষেত্রে স্থায়ী সমাধান হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এখানে আমাকে বৃক্ক প্রতিস্থাপনের বর্ণনা দিতে হবে। চিকিৎসা পদ্ধতি হচ্ছে বৃক্ক, তাহলে হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন বা হচ্ছে ওই যে, আর যদি এখানে যদি বলতো যে স্থায়ী বা অস্থায়ী সমাধান, এখানে স্থায়ী না বলে কি বলতো অস্থায়ী সমাধান, তাহলে সেটা হচ্ছে ডায়ালাইসিস হইতো। আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে যাই। যেমন এই যে মানবদেহের একটি বিশেষ অঙ্গ যা পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তা আমরা বলছিলাম দেহের মধ্যে যদি পানির পরিমাণ বেড়ে যায় তাহলে বৃক্কের কাজ হলো পানিকে কমানো, আর দেহের মধ্যে পানি যদি কমে যায় তাহলে পানিকে বাড়ানো।
একইভাবে পানি বেশি হলে অম্লত্ব কমে যাবে বা ক্ষারের পরিমাণ বেড়ে যাবে বা কমে যাবে, একই সিস্টেম। তাহলে এই অঙ্গটা কি? তাহলে অবশ্যই সেটা কি? বৃক্ক। তো বৃক্কের মধ্যে হাইলাস কি বা হাইলাম, এটা হচ্ছে কি আমরা জানি, এই যে বৃক্কর যদি চিত্রটা আমরা আঁকছিলাম, এই যে বৃক্ক, তো বৃক্কের যে এই যে অবতল যে অংশটা আছে, এই অবতল অংশের ভাঁজটাকে কি বলা হয়? হাইলাম বলা হয়। এই হাইলাম বা হাইলাস যেটার ভিতর দিয়ে এই যে রেনাল ধমনী এবং রেনাল শিরা, যেটা দিয়ে রেনাল ধমনী প্রবেশ করছে আর রেনাল শিরা বের হয়েছে, এই অবতল অংশের ভাঁজটাকে হাইলাম বা হাইলাস বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে অসমোরেগুলেশন কি? তাহলে এটাও আমরা পড়ছি যে অসমোরেগুলেশন কি, যে প্রক্রিয়ায় বৃক্ক কি করে, হচ্ছে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অসমোরেগুলেশন। আচ্ছা, এই যে দেখো, এই যে বলছিলাম কার্যকরী একক, যখনই একক বলছে তখন সেটা বৃক্ক না নেফ্রন? সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রনের গঠন বর্ণনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে অঙ্গটি বিকল হলে বৈজ্ঞানিক উপায়ে পরিশোধন করা যায়। এই যে বৈজ্ঞানিক উপায়ে পরিশোধন, তার মানে সেটা হচ্ছে ডায়ালাইসিস। তো এটা মনে রাখবা, ডায়ালাইসিসের ক্ষেত্রে তোমরা একটু চিত্রটা দেবার চেষ্টা করবা, তাহলে প্রশ্নটা আরও সুন্দর হবে। মানে রক্ত যেভাবে ছাকবে, একটা মেশিন দ্বারা ছাকা হবে, ধমনির সাথে কানেক্ট করা হবে, আর যেটা আসবে শিরার সাথে কানেক্ট করা হয়, এই দুইটা জিনিস উল্লেখ করতে হবে। তো এই মোটামুটি বোঝা গেল। এর পরবর্তীতে প্রশ্ন যদি যাই, তাহলে দেখো এই যে একটা উদ্দীপক, সেটা কি বলছে? সেলিমের নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বজ্র নিষ্কাশনের সিমের মতো দেখতে। তাহলে সিমের মতো যেটা কি? সিমের মতো অঙ্গটা কি? সেটা হচ্ছে কিডনি বা বৃক্ক। অঙ্গটি বিকল হয়ে গিয়েছে, ডাক্তার মেশিনের সাহায্যে রক্ত, এই যে মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন, তার মানে এটা ডায়ালাইসিস এর ব্যবস্থা, অথবা নিকটাত্মীয়ের কাছ থেকে উক্ত অঙ্গ গ্রহণের পরামর্শ দিলেন। এই যে নিকটাত্মীয়ের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, এখন বলছে কি একই প্রশ্ন, এই যে হাইলাস কাকে বলে আলোচনা করা হয়েছে। কিভাবে মূত্র তৈরি হয়? এই যে দেখো কিভাবে মূত্র তৈরি হয়, এটা কিন্তু বিক্রিয়াগুলো নাই, যেটা একটু আগে আমি তোমাদের বলছি যে এই যে বিক্রিয়াগুলো একটু শিখে নিবা। কোথায়? এই যে কিভাবে মূত্র তৈরি হয়, এই যে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এটি হচ্ছে মূত্র। এই যে বিক্রিয়াগুলো দিয়ে এই বিক্রিয়া বেশ আনসার করবা। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই, এইটা। এবার সেলিমের বিকল হওয়া অঙ্গটির কার্যকরী একক, এই যে একক বলছে, তাহলে একক বললে সেটা কি? যদি একক বললে সেটা হচ্ছে কি? নেফ্রন। নেফ্রনের চিহ্নিত চিত্র আঁকলেই শেষ, বর্ণনা দেওয়া লাগবে না, সুন্দর করে আঁকলাম, কাহিনী শেষ। আচ্ছা, ডাক্তারের উল্লেখিত পদ্ধতি দ্বয়ের মধ্যে সেলিমের জন্য কোনটি টেকসই? তাহলে টেকসই কোনটি? বৃক্ক প্রতিস্থাপন না ডায়ালাইসিস? বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে টেকসই। ওকে, এটা আমরা পড়ছি। এরপরে দেখো, তার মানে দেখো আমরা যে বেসিক যে আগের যে অধ্যায়টা পুরো আলোচনা করছি, সেটা দিয়ে কিন্তু আমরা সবগুলো প্রশ্নে আনসার করতে পারতেছি। এরপরে প্রথমে বলছিলাম ইউরোক্রম কি? ইউরোক্রম হচ্ছে একটা রঞ্জক পদার্থ, যেটার কারণে হয়, আমাদের প্রস্রাব কি হয়? হালকা হলুদ হয়। এই যে ইউরোক্রম হচ্ছে তাহলে কি? একটা রঞ্জক পদার্থ, যেটা প্রস্রাবকে হলুদ করে। বৃক্কে পাথর, এই যে এটা হচ্ছে পাথর হবে। বৃক্কে পাথর একটি জটিল সমস্যা, ব্যাখ্যা করো। তো বৃক্কে পাথর আমরা পড়ছি যে বৃক্কে পাথর, তো এটা তো মোটামুটি আর বলার কিছু নেই, এটা তো অবশ্যই সমস্যা। বৃক্ক পাথর হইলে এটা অপারেশন করতে হবে, পাথর বের করতে হবে। আচ্ছা, প্রাণীর বিশেষ অঙ্গটি কিভাবে কাজ করে? এই যে বৃক্ক কিভাবে কাজ করে, ওই কাজ করলে ওই যে পর্যায়ক্রমিক যে ইয়াটা আছে ওইটা, একই প্রশ্ন। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে উপরোক্ত কার্যক্রম বিশেষ মিল রয়েছে, কথাটি যথার্থ তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে দেখো বৃক্কের কাজ কি? সে বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বা পানি, বৃক্কের মধ্যে কি প্রায় 90% হচ্ছে বা বেশি, এটা অনেক ক্ষেত্রে বইয়ের মধ্যে 90 আছে, আবার 95ও থাকতে পারে, তোমাদের বই যেটা আছে সেটাই। তাহলে হচ্ছে এই 90% পানি যে বৃক্ক হচ্ছে নিষ্কাশন করে দেয়, উদ্ভিদও কিন্তু পানি নিষ্কাশন করে। কিভাবে? উদ্ভিদের পানি নিষ্কাশন প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রস্বেদন। তার মানে প্রয়োজনের অতিরিক্ত পানি উদ্ভিদ বাষ্প আকারে নিষ্কাশন করে, এটা হচ্ছে প্রস্বেদন। আর আমাদের যে পানি সেটা হচ্ছে আমরা তরল আকারে নিষ্কাশিত হয়, এটা হচ্ছে রেচন। তো এই যে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে উপরোক্ত কার্যক্রমে বিশেষ মিল রয়েছে, অবশ্যই মিল, দুইটাই ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এটা ক্ষেত্রেও তোমরা গেল। পরবর্তী যেটা সেটা হচ্ছে কি প্রশ্ন 7। রফিক কিছুদিন আগে মারাত্মক ডায়রিয়া আক্রান্ত হয়েছে। দেখো এই যে কথাটা উল্লেখ করতে হবে, বৃক্ক হঠাৎই একদিনের মধ্যে হঠাৎ করে বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে। মারাত্মক আকারে যদি ডায়রিয়া হয়, দেখো শরীরে যদি কোনোভাবে দেহের মধ্যে যদি পানি শূন্যতার সৃষ্টি হয়, ধরো হঠাৎ করেই পানি শূন্যতার সৃষ্টি হয়েছে,
ধরো তুমি 3 দিন যাবত কোনো পানি খাও নাই, তাহলে চতুর্থ দিন দেখবে বৃক্ক নাই, নষ্ট হয়ে গেছে গা। তার মানে হচ্ছে ডায়রিয়া যদি হয়, ডায়রিয়া কি? ডায়রিয়া হলো শরীর থেকে পর্যাপ্ত পানি নিঃসরণ হচ্ছে, মানে বারবার টয়লেট মানে যা আছে বেড়ে যেতেছে গা। এই জন্য ডায়রিয়া হলে পর্যাপ্ত পানি খাইতে হয়, পর্যাপ্ত পানি খাইতে হয়। কেন? কারণ হচ্ছে যে বেরোচ্ছে তো শরীর, নইলে কিডনি নষ্ট হয়ে যাবে, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, পানি খাইতে হবে বেশি বেশি। তাহলে এই যে আক্রান্ত কি মারাত্মক ডায়রিয়া হলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ রক্তের যে পানি স্বল্পতা পড়বে তখন রক্তের মধ্যে পর্যাপ্ত হারে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে। এই ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে মানে তোমার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা আছে। এই যে আলট্রাফিল্ট্রেট আমরা বলছিলাম, আলট্রাফিল্ট্রেট কি? এই যে গ্লোমেরুলাস যে পদার্থটা থাকে এটি হচ্ছে আলট্রাফিল্ট্রেট। দিনের বেলায় গাছের নিচে ঘুমানো, দেখো তো কোন অধ্যায় প্রশ্ন? 4th অধ্যায় প্রশ্ন। কোন অধ্যায় গেছে? 8ম অধ্যায়ে গেছে। দিনের বেলা গাছের নিচে ঘুমানো আরামদায়ক কেন? কারণ গাছ, বড় গাছের নিচে, ওখানে গাছের মধ্যে অল টাইম শালক সংশ্লেষণ হয়, অক্সিজেন তৈরি হয়, আর অক্সিজেনের মধ্যে শ্বাস নেওয়া আরামদায়ক। রফিক সাহেবের আক্রান্ত অঙ্গটির গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে আক্রান্ত অঙ্গ কোনটা? ক্রিয়েটিনিন বাড়ে কোনটার জন্য? বৃক্কের জন্য। বৃক্কের গঠনের চিত্র আঁকবো, ওই যে চিত্র সহ তারপর ব্যাখ্যা করব। রফিক সাহেবের সমস্যাটি পরিত্রাণের উপায় বিশ্লেষণ করে। দেখো এখানে সমস্যা, কিডনিতে সমস্যা, তাহলে তার 2টা উপায় আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। তো এখানে 2টাই হালকা হালকা ভাবে দিতে হবে। যে কারো যদি বৃক্ক নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, অর্ধবিকল হয়ে যায়, তাহলে 2টি উপায় আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস করা আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করা। তুমি 2টাই অল্প অল্প করে দিতে পারো, অথবা সবচেয়ে উত্তম যেটা হবে বৃক্ক প্রতিস্থাপন সেটাও বলতে পারো, বা যদি কিডনি না পাওয়া যায় সেক্ষেত্রে 2টাই হালকা হালকা করে দেওয়াটা ভালো মনে হবে। আচ্ছা, এখানে তোমরা বৃক্ক প্রতিস্থাপনটাও হাইলাইট করতে পারো, কারণ যদি মারাত্মক আকারে ডায়রিয়া আক্রান্ত হয় সেক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে যায়, আর কিডনি যদি একবারে নষ্ট হয় তখন আর ডায়ালাইসিস কাজ করে না, কিডনি প্রতিস্থাপনে তখন আর বিকল্প থাকে না। আচ্ছা, এরপরের প্রশ্ন, মাহিনের দীর্ঘদিন ধরে পরিমাণ মতো প্রস্রাব হচ্ছে না, মানে প্রস্রাবের সমস্যা হচ্ছে বা জ্বালা পোড়া হচ্ছে, শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এই যে, তারপর এই মতো অবস্থায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালেন একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি? তো বুঝতে পারতেছে এটা হচ্ছে কিডনি। রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ কি হয়েছে? স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে, যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে গা, এবং ডাক্তার তাকে রক্ত পরিশোধনের পরামর্শ, ডায়ালাইসিস করার পরামর্শ দিল। অপরদিকে তার প্রতিবেশী শাহিন একই রোগে আক্রান্ত হলেও তিনি রক্ত পরিশোধন না করে নিকটাত্মীয় নিকট হচ্ছে এই যে কিডনি, মানে একজন হয়েছে ডায়ালাইসিস করবে, বৃক্ক পায় নাই, বা হচ্ছে কোনো মতো চালানো যাবে, ডায়ালাইসিস করে করে চলতে পারবে। আর একটা হচ্ছে বেশি যদি বিকল হয়ে যায় তাহলে আর কিছু করার নাই, তখন ট্রান্সফার করতে হবে, তখন আর ডায়ালাইসিস দিয়েও কাজ হবে না, তখন একবার ট্রান্সফার করতে হবে। নেফ্রন কি? বৃক্কের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। এই যে অসমোরেগুলেশন বলতে কি বোঝায় এটা বারবার আলোচনা করছে, আর নতুন করে বলার কিছু নেই। মাহিনের ক্ষতিগ্রস্ত অঙ্গের গাঠনিক একক, এই যে গাঠনিক একক বলছে তার মানে হচ্ছে এটা নেফ্রন। তার মানে হচ্ছে আর হচ্ছে সুস্থ জীবনযাপনের জন্য মাহিন কোন ধরনের চিকিৎসা গ্রহণ করা উচিত সপক্ষে দাও। তাহলে মাহিনের দীর্ঘদিন ধরে পরিমাণ, যেহেতু দীর্ঘদিন ধরে সমস্যা, তাহলে তাকে কি করতে হবে? সুস্থ দিন যাবার জন্য এখন ডায়ালাইসিস আর করা যাবে না, অনেকদিন ডায়ালাইসিস করতে, এখন তাকে কিডনি ট্রান্সফার করতে হবে, বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। ব্যাস, মোটামুটি এই। লাস্ট একটা প্রশ্ন, আচ্ছা এটা উদ্দীপক আর পড়বো না, সরাসরি যাবো। ডায়ালাইসিস কি? যে মেশিনের যে প্রক্রিয়া হচ্ছে মেশিনের মাধ্যমে রক্তটাকে ছাঁকা হয়, এটা হচ্ছে ডায়ালাইসিস। মূত্র কিভাবে তৈরি হয় এই প্রশ্ন আলোচনা করছি, বিক্রিয়া দিয়ে বর্ণনা দিবা। ডাক্তারের উল্লেখিত গঠন, তার মানে বৃক্কের গঠন তোমরা বর্ণনা করবা। উদ্দীপকের অঙ্গটি বিকল হলে কি কি পদক্ষেপ নিতে হবে যুক্তি সহ, তাহলে ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন। দেখো তার মানে ঘোরাফেরা ওই একই প্রশ্ন, হয় বৃক্কের গঠন, নাহলে নেফ্রনের গঠন, নাহলে ডায়ালাইসিস, নাহলে বৃক্ক প্রতিস্থাপন, এই জিনিসগুলো, অথবা অসমোরেগুলেশন, এই কয়টা জিনিসই তো বারবার রিপিট হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এখন বহু নির্বাচনেতে যাচ্ছি। বহু নির্বাচনের জন্য একটা কথা আমি বারবার বলতেছি, এটা এখনও বলি, সেটা হচ্ছে কি অবশ্যই তোমাকে বারবার মানে বই রিডিং পড়ার বিকল্প নাই, টেস্ট পেপার, গাইড, এগুলা থেকে সর্বোচ্চ প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়বা, বাট তোমাকে পর্যাপ্ত বই রিডিং পড়তে হবে, এটাই সবচেয়ে সমাধান। আচ্ছা দেখো, কয়েকটা সলভ করি আমরা। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? এটা বারবার বলছি। এখন আমি যে কয়টা আলোচনা, 20টা, তোমার এটা সেলফ টেস্ট, নিজে টেস্ট করবা কয়টা পারো। 20টার মধ্যে যদি কেউ 20টাই পারো তাহলে অধ্যায়টা শেষ তার জন্য।
যদি 20টার মধ্যে কোনো একটা যদি ভুল হয় তাহলে তোমার অধ্যায়টা শেষ হয় নাই, তাহলে পুরো অধ্যায়টা আবার রিডিং পড়তে হবে। কারণ এতক্ষণ পর্যন্ত 2 বছর পড়ছো, এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি, এরপর 20টার মধ্যে কোনো একটা যদি ভুল হয় তাহলে নিজের দুর্বলতা আছে, নিজেকে চেক করো কয়টা পারো, উত্তরটা নিজে বানাও। তাহলে এই যে হলুদ হয়েছে কিসের জন্য, নিজে উত্তর একটা বানাও, এই যে ইউরোক্রম। ক্লিয়ার? কারণ আমরা জানি এরকম হচ্ছে রঞ্জক যেটা মূত্রকে কী করে, হলুদ করে। নেক্সট, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? প্রতিদিন আমরা কি বলছিলাম, প্রায় 1500 ml, তার মানে 1.5 লিটার। এটা কি হবে, কত লিটার, এই যে কত লিটার, তাহলে 1.5 লিটার। বলতেছি কটা, এটার 2 নাম্বারটা দিয়ে কয়টা পারো। আর শোনো, কার কয়টা হয় এটা আমার কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি দেখবো যে 20টা কয়জনের হয়েছে আর এর চেয়ে কম কয়জনের হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কার কয়টা হলো। পরবর্তীতে আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কি? আকস্মিক কিডনি বিকল, হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেছে। একটু আগে আমরা বলছি মারাত্মক পর্যায়ে কি হয়, যদি ডায়রিয়া হয়। মারাত্মক পর্যায়ে যদি ডায়রিয়া হয় তাহলে আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যেতে পারে। এই জন্য খুবই সচেতন থাকতে হবে। যদি ডায়রিয়া বেশি প্রকোপ ধারণ করে দ্রুত হাসপাতালে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা জিনিস, আকস্মিক কিডনি বিকলে আরও একটা কারণ আছে। আকস্মিক কিডনি বিকলে আর একটা কারণ হচ্ছে এই যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। এটাও ভালো করে মনে রাখবা, ঔষধের যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এই জন্য আন্তাজেই ইউটিউব দেখে গুগল দেখে ওষুধ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। সর্বোচ্চ হলে নাপা এক্সট্রা, এই যে ওষুধ যেগুলো আছে এগুলো একটু খাবা। বাট অন্য কোনো তা আমার সাজেশন হলো সামান্য জ্বর টর আসলে অ্যাটলিস্ট 4 দিন 5 দিন যদি জ্বর থাকে এরপরে নাপা টাপা খাওয়া যেতে পারে। কারণ হচ্ছে কি, শরীর সুস্থ রাখার জন্য, পরিবেশের সাথে নিজেকে ব্যালেন্স করার জন্য তোমার উত্তম কাজ হচ্ছে ওষুধ না খাওয়া। কারণ যখন একটা ওষুধ দ্বারা আমি আক্রান্ত হইলাম, এই যে ঠান্ডা লাগে, এটাও একটা ব্যাকটেরিয়ার আক্রমণে। যখন হলো ঠান্ডা লাগলো বা একটু জ্বর ভাব হইলো, আমি ওষুধ কিছুই খাবো না, তাহলে আমার শরীর ওইটাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। শরীরের অ্যান্টিবডি তৈরি হলে পরবর্তীতে ওইটা আক্রমণ করলে আর সেই জ্বর আর আসবে না বা ঠান্ডা আর লাগবে না। কিন্তু আমরা কি করি, যখন হালকা জ্বর আসলো, ঠান্ডা লাগলো, একটু অসুখ হলো, আমরা ওষুধ খাই, নিজের শরীরকে আর অ্যান্টিবডি তৈরি করতে দিলাম না। যার কারণে ওই ভাইরাসটা পরবর্তী আক্রমণ হলে, ব্যাকটেরিয়া আক্রমণ করলে আবার শরীরে অসুখ হয়, আবার ওষুধ খায়, আবার ওষুধ হয়। এই জন্য আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এই জন্য সিম্পল জ্বর, সর্দি, মাথা ব্যথা এগুলোর জন্য ওষুধ না খাওয়াটা বেস্ট। তাইলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আস্তে আস্তে এটা আর হবে না, সুস্থ থাকতে পারবা। এই জন্য দেখো আদিকালের মানুষ, আগের যুগের মানুষরা প্রায় 100 বছর 150 বছর বাঁচছে। আর এখন আমরা 40 বছর 50 বছর বাঁচতে আমাদের কষ্ট হয়ে যায়, আমাদের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা টিকতে পারতেছি না। কেন? এই যে ওষুধ আর পরিবেশ বিষাক্ত হয়ে গেছে, বাতাস দূষিত হয়ে গেছে। ইবনে সিনা একটা কথা বলছে, যদি বাতাস দূষিত না হইতো তাহলে মানুষ ওই আগের মতো হাজার হাজার বছর যাবৎ বেঁচে থাকতো। এই যে বাতাস দূষিত হওয়ার কারণে, পরিবেশ দূষিত হওয়ার কারণে এবং আমরা অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার করছে সেই বলছে যে আমি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছি, এটা রোগ ভালো করবে, ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষের মৃত্যুর কারণ হবে অ্যান্টিবায়োটিক। খুবই সাবধান, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম আছে। তুমি যদি অ্যান্টিবায়োটিক খাও, তা ডাক্তার যদি তোমাকে 10 দিন খেতে বলে, তোমাকে 10 দিনই খেতে হবে। তুমি যদি 9 দিনও খাও, নিজের ক্ষতি নিজে করলা। যদিও 3 দিন খাওয়ার পরে অসুখ ভালো হয়ে গেছে, এরপরও তোমাকে 10 দিন মিল করতে হবে। কারণ এটা একটু হালকা একটু বোঝায়। ধরো আমার যে শরীর আছে, আমার শরীরে ধরো একটা জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, এই জীবাণু যদি 1 লক্ষটা হয় তাহলে সেটা আমার রোগ প্রকাশ করবে, কিন্তু 1 লক্ষর যদি কম হয় তাহলে সেটা আমার রোগ প্রকাশ করবে না, ওই আমার প্রতিরোধ ক্ষমতা দিয়ে চলবে। এখন তোমার কাছে 1 লক্ষ হয়ে গেছে, তা ডাক্তার তোমাকে কি করবে, ধরো 10 দিনের ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক 10 দিনের ওষুধ দিছে, মানে কি 10 দিনের ডাক্তারের টার্গেট হলো প্রতিদিন 10,000 করে মারবে। তার মানে 10 দিন পরে 1 লক্ষ একেবারে ভেনিশ হয়ে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তার মানে এটা 0 হয়ে গেল, এটা তোমার ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা একেবারে শরীর থেকে চলে গেল, তুমি এখন মুক্ত। কিন্তু তুমি যখন প্রথম দিন অ্যান্টিবায়োটিকটা খাইছো, ওষুধটা খাইছো, তখনই কিন্তু 10,000 কমছে, 90,000 হয়েছে, আর তোমার অসুখ ভালো হয়ে গেছে। কারণ যে 1 লক্ষর হইলে তাহলে রোগ
এর লক্ষণ প্রকাশ, কিন্তু এখন তো 90,000 ভালো হয়ে গেছো। এখন তুমি কি করলে, আরো একদিন খাইলা, তার মানে 80,000 নামলো। আরো একদিন, দ্বিতীয় দিন না খাওয়া, ঠিক আছে অসুখ ভালো হয়েছে, আর ওষুধ খাবো না, ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলা, তাহলে 80,000 থেকে আবার বাড়বে, বেড়ে 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 আবার যখন 1 লাখ হবে, এই ওষুধটা তোমার আবার হবে। আরে আবার ডাক্তারের কাছে যাবা, ডাক্তার আবার বলবে 10 দিনের ওষুধ দিবে, এটা তুমি আবার অন্য ডাক্তারের কাছে যাবা, তিনি হয়তো আবার ওষুধ চেঞ্জ করে দিব, তার মানে তিনি হয়তো 8 দিন দিব, 5 দিন দিব। যখন হলো 5 দিন ওষুধ দিল, তখন তুমি বলো, ডাক্তার এটা ভালো, আগেরটা ভালো না, কে এটা ওষুধ কম দিছে। তুমি কি করলা, আবার 2 দিন খাইলা, খাওয়ার পর ওষুধটা ভালো হলো, 5 দিন আর মিল করলা না, তখন ওই যে ভাইরাসটা ব্যাকটেরিয়া আবার বাড়লো, আবার 1 লাখ হয়ে গেলো, আবার অসুখটা হলো। এভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতেছে। একটা সময় আসবে যে এই ওষুধ আর তোমার এই শরীরে কাজ করবে না, কারণ এই ব্যাকটেরিয়া ওইটাকে প্রতিরোধ করতে করতে সে এই ওষুধের চেয়ে সে নিজেকে শক্তিশালী হয়ে যাবে। তখন এই ওষুধ আর তুমি যত খাও, এই অসুখ আর ভালো হবে না তোমার। তখন এই ওষুধ তোমার আস্তে আস্তে এই যে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই জন্য যে অ্যান্টিবায়োটিক বানাইছিল, সে বলছিল এই অ্যান্টিবায়োটিকে মানুষের মৃত্যুর কারণ হবে, এই জন্য অ্যান্টিবায়োটিক খাইতে সচেতন থাকতে হবে, মিস দেওয়া যাবে না। ডাক্তারের একেবারে 10 দিন দিলে 10 দিনই খাইতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের এটা হচ্ছে, আচ্ছা এরপর পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এটা কি আমরা সলভ করছিলাম? হ্যাঁ, মারাত্মক ডায়রিয়া। ওকে, এরপর হচ্ছে কোনটি মূত্রের অম্লতা বৃদ্ধি করে? এই যে অম্ল, অম্ল মানে কি? অ্যাসিড, অ্যাসিড মানে, আর আমাদের অম্ল যেটা হয় অ্যামাইনো অ্যাসিড, বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড আসছে কই থেকে? প্রোটিন থেকে। প্রোটিন, প্রোটিন কাকে বলে? অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে মূলত প্রোটিন বলা হয়। তাইলে হচ্ছে দেখো তো, মানে প্রোটিন কোনটা, কোনটার মধ্যে প্রোটিন আছে? টমেটো, বাঁধাকপি, সিমে, এই যে বীজ, যত ধরনের বীজ আছে, বিশেষ করে ডাল, গরিবের প্রোটিন। মাছ মাংস যার নাই তার ডাল আছে। এখন ডালের দাম বেশি, আল্লাহ আল্লাহ করে দাম, দ্রব্যমূল্যের দাম আল্লাহ কমায় দিক, একটু মানুষ শান্তিতে বাঁচুক। তো এই যে সিমের বীজেতে কি ডাল আছে, ডাল মানে এটা প্রোটিন। তাইলে এই প্রোটিন আমি যদি খাই, তাহলে হচ্ছে আমার অম্লতা বৃদ্ধি পাবে। আর যদি আমি শাকসবজি, তারপরে হচ্ছে এই যে ফলমূল এগুলা খাই, তাহলে অম্লতা হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, দেখো তো এটা কিসের চিত্র মনে পড়তেছে? এটা হচ্ছে নেফ্রনের চিত্র। বলছে নিচের চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই অংশটি কি নির্দেশ করে? এ কি নির্দেশ করতেছে বলো তো, কোনটা নির্দেশ করতেছে? এখানে কি রেনাল শিরা, ইউনিফার্স নালিকা, ইফারেন্ট ধমনী না এফারেন্ট ধমনী? তা আমরা কি বলছিলাম, যেটা হলো প্রথমে এই দেখো এটা ইন্ডিকেট করে দিছে, এই যে এইদিকে বের হচ্ছে, তার মানে এটা ইন। তো যেটা প্রবেশ করে সেটা হলো এফারেন্ট ধমনী, এই যে এফারেন্ট ধমনী। এগুলো আমরা পড়ছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন কি, কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের যে অম্লতা বৃদ্ধি পায়? এখন একটু সিস্টেম, ওটা তো শাকসবজি ছিল, এখন এটা যে মাছ মাংসের মধ্যে প্রবেশ করছে। গাজর সবজি ন, মাখন দুধ না, ভাত শর্করা না। এই যে মাছ, মাছের মধ্যে কি আছে? আমিষ আছে। যত আমিষ, মাছ, মাংস, ডাল এগুলো যত বাড়বে, অম্লতা বৃদ্ধি পাবে। এটা উল্টা প্রশ্ন হইতে পারতো যে কোনটা হচ্ছে ক্ষারের মাত্রা বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে শাকসবজি তখন এগুলো হইতো। নেক্সট কোশ্চেনে যাই। মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে? দেখো এটা আমি বলছিলাম, তোমরা মানবদেহে কতটি নেফ্রন থাকে চোখ বন্ধ করে 10 থেকে 12 লক্ষ টিক দিয়ে আসবা, কিন্তু এটা ভুল। কারণ মনে রাখো, একটা বৃক্কের মধ্যে থাকে 10 থেকে 12 লক্ষ। মানবদেহে বলতে 2টা বৃক্ক বোঝায়, তো 2টা বৃক্কের মধ্যে তাহলে কি হবে? ডাবল, মানে 20 থেকে 24 লক্ষ। এটা মনে রাখা লাগবে হুট করে। এটাও একটা জিনিস, প্রশ্ন দেখছো উত্তর না দেখে আন্তাজেই এটা শিওর, মানে ঠিক মতো প্রশ্নটা না পড়া একটু ভুল বুঝা লেখছে কোনটি না, উপরছে কোনটি নাটা আর মনে নাই। যেমন আমি একসাথে একটা পরীক্ষা দিতেছি, ওইটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ওই যে কি বলে 2D, 2 ডাইমেনশন, আমি পড়তেছি 3D পড়া, আমি উত্তরটা ভুল করছি, আসলে 2D। তো পরবর্তীতে ভুল করার পরে বাইরে এসে দেখতেছি দ্যাট এটা বলছে 2Dর কথা বলছে, আমি মানে 3Dর কথা বলছে, আমি বারবার ওটা 2D পড়তেছি। তো এইরকম মানে অবচেতন হওয়া যাবে না, একটু সেন্স মানে খুব কার্যকরভাবে এটা মাথায় নিয়েই করতে হবে। এই যে কয়টা বইয়ের মধ্যে পড়ছিলাম যে 10 থেকে 12 লক্ষ দেখেই 10 থেকে 12 লক্ষ টিক দেন না, এখানে একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষতে মানব দেহে 2টা বৃক্ক থাকে, অতএব 2টা বৃক্ষের মধ্যে 20 থেকে 24 লক্ষ। নেক্সট, মেডুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? রেনাল পিরামিড কয়টা থাকে বলো তো? 8 থেকে 12টা, 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। ওকে, এর পরবর্তীতে কি, সেটা কি কোনটি আলট্রাফিল্টেট তৈরি করে? আলট্রাফিল্টেট
এই যে ছাকে ছাকে ছাকে, কে ছাকে, কে ছাকে? হাইলাস, হাইলাসের মধ্যে তো না, হাইলাস না। রেনাল ক্যাপসুল না, বোম্যান্স ক্যাপসুল না। গ্লোমেরুলাস, ছাকা ছাকি, ছাকা ছাকের কাজ হচ্ছে গ্লোমেরুলাস। বলো তো গ্লোমেরুলাসের মধ্যে কৈশিক জালিকা কয়টা থাকে? মনে আছে? 50টা। পরবর্তী প্রশ্নে যাই। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়? যে কিডনি বানানটা একটু ভুল হয়েছে, দেখো তো এই বানানটা কি ভুল হয়েছে বলতে পারবা? কিডনি বানানটা কি? কিডনি কি ইংরেজি শব্দ, মানে দেশি শব্দ না বিদেশি শব্দ? ইংরেজি শব্দ। অতএব যত বিদেশি শব্দ আছে বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। তাহলে এখানে একটা বাংলা দ্বিতীয় পত্র একটা রুলস শিখলাম। যত বিদেশি শব্দ আছে, যেমন ফটোস্টেট, ফটোস্টেট ইংরেজি শব্দ, স্টেশন ইংরেজি শব্দ, মাস্টার ইংরেজি শব্দ বা অন্য দেশের শব্দ, এই অন্য দেশের শব্দ বা ইংরেজি আরবি শব্দ হোক, ফার্সি শব্দ হোক, আরবি শব্দ মানে যত বিদেশি শব্দ আছে দীর্ঘ ই ব্যবহার করা যাবে না, মূর্ধন্য ব্যবহার করা যাবে না। তারপর দীর্ঘকার বিদেশি শব্দে ব্যবহার হবে না, দীর্ঘ ই বিদেশি শব্দে ব্যবহার হবে না। যত বিদেশি, এই জন্য ঈদ বানানটা দেখো, আমরা সবসময় ঈদ বানান কি লিখি? এইটা লিখি। আধুনিক বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অনুসারে এই বানানটা ভুল। সঠিক বানান হচ্ছে রস্যই দ, এটাই হলো সঠিক। কারণ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে, যেহেতু ঈদ একটা আরবি শব্দ, বিদেশি শব্দে দীর্ঘ ইকার হবে না। আশা করি বুঝতে পারছো। ওকে, যেহেতু বাংলা দ্বিতীয় পত্র তোমাদের নিচ্ছি, অতএব খুব বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে মজা হবে ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেনে যাই। আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোটে? যে আকস্মিকভাবে কিডনি বিকল হয় কিসের কারণে বলো তো? মনে আছে আমরা কি বলছিলাম? দুইটা কারণ। একটা হলো যদি উচ্চমানের ডায়রিয়া হয়, আর একটা হচ্ছে কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও আকস্মিক কিডনি বিকল হয়ে যায়। আমাদের খুব সচেতন থাকতে হবে, আন্তাজেই পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে শিশুদের টনসিল ও খোসপাচড়া থেকে কোনটি সৃষ্টি হয়? এই যে কিডনিতে সমস্যা হওয়ার একটা মূল কারণ হচ্ছে কি, মানে এই যে ছোটো মোটো খোসপাচড়া থাকে, এটা আমরা রেখে দিই, এটা আর সলভ করি না। কারোর শরীরে যদি রীতিমতো ধরে একটা খোসপাচড়া হয়েছে, একটা হয়েছে, ফুসকা বের হয়েছে, এটা ভালো হচ্ছে না, এরকম যদি হয় সচেতন থাকতে হবে। কারণ ওইটা তোমার বৃক্কের ইনফেকশন তৈরি হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। পরবর্তীতে প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এই যে কিডনি দেওয়া আছে, এখানে পি, এটা ঢুকতেছে, তার মানে এটা হলো এই রেনাল ধমনী, বের হইতেছে এটা হলো কিউ, এটা হলো রেনাল শিরা, আর এটা হচ্ছে ইউরেটর নালী, যেটা দিয়ে মূত্রথলিতে মূত্র জমা হবে। চিত্র হচ্ছে এক্স, বৃক্কের চিত্র দেওয়া আছে। বলছে কি চিত্র এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? কিউ এবং আর এর উৎপত্তি স্থল পেলভিস হতে। কিউ এবং আর, দেখো তো এই যে কিউটা হচ্ছে শিরা, মানে এখান থেকে তৈরি হয়ে এখানে যাচ্ছে, ওই হৃৎপিণ্ড পর্যন্ত চলে যাবে, তার মানে এটা এখানে উৎপন্ন হয়েছে। আর ইউরেটরও এখান থেকে উৎপন্ন হয়েছে, তার মানে এটা সঠিক, এটা সঠিক। কিউ এবং আর সমাপ্তি স্থল হৃৎপিণ্ডে। আচ্ছা দেখো তো, কিউ হচ্ছে শিরা, এটা হৃৎপিণ্ডে শেষ হবে, সঠিক। আর এটা কি হৃৎপিণ্ডে যাবে না, এটা হলো মূত্রথলি, এই যে এখানে মূত্রথলি আছে, মূত্রথলি বন্ধ যাবে, তার মানে এটা কি ভুল, 2 নাম্বারটা ভুল। অনেক সময় তুমি যদি হচ্ছে প্রশ্ন না পারো, মানে সবগুলো বুঝো না, তাও সমস্যা নাই, দেখো এটা আমরা একটা কৌশল খাটাবো। 2 নাম্বারটা ভুল, এটা আমি জানি, আর 1 সঠিক কিনা জানি না, 3 সঠিক কিনা তাও জানি না, তাহলে 2 নাম্বারটা ভুল এটা আমি জানি। তাহলে 2 নাম্বারটা যেখানে যেখানে আছে সেটা বাদ, এটাতে 2 নাম্বারটা আছে বাদ, এটাতে 2 নাম্বারটা আছে বাদ, কর মধ্যে 2 নাম্বারটা আছে বাদ, তাহলে থাকলো কোনটা? এই যে, ব্যাস, এটা হচ্ছে কৌশল। আচ্ছা, এরপরে এটা যদি ব্যাখ্যা দেই, তাহলে হচ্ছে দেখো কিউ এবং আর যথাক্রমে কি, কিউ হচ্ছে তরল বর্জ্যমুক্ত এবং হচ্ছে আর হচ্ছে কি তরল বর্জ্যযুক্ত। এই যে দেখো কিউ কি হলো, এই যে দূষিত রক্তটা এই দিক দিয়ে আসছে, ছাকা হয়েছে, বিশুদ্ধ রক্তটা, দূষণমুক্ত রক্তটা, এই যে বজ্রমুক্ত রক্তটা এই দিক দিয়ে যাবে, আর হচ্ছে দূষিত পদার্থটা এই দিক দিয়ে যাবে, তার মানে এটা সঠিক। তো এই হচ্ছে, এরপরে পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের মনে হয় টোটাল 20টা কোশ্চেন আছে, শেষের দিকে আমরা চলে আসছি। দেখো, বৃক্ক মানব দেহে কি করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে,
সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে আমরা জানি কি রক্তচাপ, হ্যাঁ এটা নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, সোডিয়াম পটাশিয়াম এটাও নিয়ন্ত্রণ করে। এই যে অসমো রেগুলেশন যখন দেখছি তখন এটার ব্যাখ্যা আমরা বুঝতে পারছি। তাহলে হচ্ছে 1 2 3 সঠিক। নেক্সট কোশ্চেন, ইউরিয়া পরিস্রুত হয় কোথায়? ইউরিয়া ছাঁকে কে? দেখো এখানে নতুন করে একটা কথা বলা উচিত। এই যে মালপিজিয়ান অঙ্গ, এটা হলো নতুন শব্দ, এই শব্দটা আমরা আগে পড়ি নাই। মালপিজিয়ান অঙ্গ মানে হচ্ছে রেচন অঙ্গ। মালপিজিয়ান অঙ্গ মানে কি? রেচন অঙ্গ। তাহলে ইউরিয়া পরিশোধিত হয় হচ্ছে রেচন অঙ্গের মধ্যে, গ্লোমেরুলাসের মধ্যে, এটা হচ্ছে মালপিজিয়ান অঙ্গ। নতুন একটা শব্দ আমরা পাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে রেনাল প্যাপিলা কোথায় থাকে? যে আমি যখন তোমাদের অধ্যায়টা পড়াইছি তখন কিন্তু বারবার আমি বলছি যে প্যাপিলা জিনিসটা ইম্পর্টেন্ট, প্যাপিলা জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এই প্যাপিলা হচ্ছে কি, এই যে ওই যে মেডুলা যে থাকে, মেডুলা প্রসারিত হয়ে প্যাপিলা এই যে ধরো এটা হচ্ছে বৃক্ক, এখানে কি থাকে? এখানে হচ্ছে মেডুলা থাকে, মেডুলা প্রসারিত হয়ে পেলভিসের মধ্যে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে প্যাপিলা। তার মানে হচ্ছে প্যাপিলা থাকে হচ্ছে কোথায়? মেডুলার মধ্যে। ওকে, এর পরবর্তীতে কি আছে? কিডনিতে পাথর হওয়ার কারণগুলা কি কি? কি কারণে কিডনিতে পাথর হয়? একটা হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন, ওজন যদি বেশি হয় কিডনিতে পাথর হওয়ার কারণ হচ্ছে বেশি খায়, আমিষ বেশি খায়, এই জন্য ওজন বেশি, এটা সঠিক। কিডনিতে পাথর হওয়ার কারণ হলো অতিরিক্ত ওজন, এটা সঠিক। কম পানি পান করা, এটাও সঠিক। কিডনির সংক্রমণ, এটাও সঠিক। তার মানে কিডনিতে পাথর হওয়ার কারণ হচ্ছে সবগুলাই মোটামুটি হচ্ছে অতিরিক্ত ওজন, তারপর হচ্ছে কম পানি পান করা, আর হচ্ছে কিডনি সংক্রমণ, তিনটাই সঠিক। তার মানে হচ্ছে 1 2 3। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সর্বশেষ প্রশ্নটা পড়বো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বৃক্কে পাথর অপসারণ পদ্ধতি। বৃক্কের মধ্যে যদি পাথর হয় তাহলে অপসারণ পদ্ধতি, এটা তোমরা একটু ভালো করে দেখবা। বৃক্কের পাথরের মধ্যে শেষের দিকে লেখা আছে, এটা খ লেখছে, এটা থ হবে, এটা থ হবে। আলট্রাসনিক লিথট্রিপস, এটা কি বলে? লিথট্রিপসি। তো এটা একটু ভালো করে খেয়াল করবা যে বৃক্কে পাথর অপসারণ। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। আর হচ্ছে ডায়ালাইসিস, বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি। ডায়ালাইসিস না, ডায়ালাইসিস দিয়ে রক্ত ছাকে, বৃক্কের মধ্যে এটা কার্যকরী, রক্ত ছাকে, কিন্তু পাথর অপসারণ হচ্ছে ডায়ালাইসিসের মাধ্যমে হবে না। ডায়ালাইসিসের কাছে রক্ত ছাকা আর অপারেশন করা, জি এটাও সঠিক। সরাসরি অপারেশন করা অথবা কম্পিউটারের মাধ্যমে অপারেশন করা, ওইটা দুটোই সঠিক। তার মানে 1 এবং 3, 1 এবং 3 দুটো সঠিক। এই ছিল মোটামুটি আলোচনা। আশা করি যদি 20টার মধ্যে 20টা কারো হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবো। অবশ্যই আমি আশা করি যে সবারই 20টার মধ্যে 20টা হওয়ার সম্ভাবনা বেশি। আর যাদের 20টা থেকে 20টা হয়েছে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ অধ্যায়টা তাদের ভালোভাবে হয়েছে। যাদের হয় নাই তাদের আর একটু ভালোভাবে পড়তে হবে। এই যে এটাও একটু ভালো করে খেয়াল করো যে বৃক্কের পাথরের শেষের দিকে, এটা হয়তো আমি আলোচনার মধ্যে বলি নাই, কারণ হচ্ছে এটা তোমাদের মেধা যাচার জন্য ইচ্ছা করে বলি নাই। এটা একটু রিভাইজ দেওয়ার জন্য তুমি এটা যাও, যে এটা একটু চেক করে দেখো। এখানে এই শব্দটা ছাড়াও আরও একটা শব্দ আছে, সেই শব্দটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল আজকে অষ্টম অধ্যায়। আশা করি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি কোনো ধরনের সমস্যা থাকে, আমি বারবার বলছি যে তোমার গাইডের এমসিকিউ পড়ার চেয়ে মূল বই ভালোভাবে রিডিং পড়বা, তাহলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। এবং হচ্ছে অধ্যায়টা শেষ করে তারপরে টেস্ট পেপার হোক, যেটা হোক, ওটা থেকে তুমি আনসারগুলো করার চেষ্টা করবা, দেখবা, নিজেকে জাজ করবা যে তুমি সবগুলো পারতেছো কিনা। তো এইভাবে আশা করি মোটামুটি তোমাদের কোর্সের সঙ্গে আছে। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুস্থ থাকি। আমরাও তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুস্থ থাকো। এবং হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরও আমাদের এই কোর্সে যুক্ত করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।